আমাকে বিয়ে করতে হলে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। কলম দিন, সাইন করে দিচ্ছি। মম, আমি এই বিয়ে করতে পারবো না। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি একটা সাইকোকে কিভাবে বিয়ে করব? আমার জীবন শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে কখনোই আমার মেয়েকে ওই সাইকোর সাথে বিয়ে দেব না। আমি জেনে শুনে আমার মেয়ের জীবন নষ্ট করব? মলির বাবা, তুমি এইসব কি বলছো? আমাদের একটা মাত্র মেয়ের জীবন আমরা নষ্ট করব কিভাবে? তাছাড়া সেই কোন জন্মে তোমার বাবা কথা দিয়েছে সেই কথা রাখতে হবে, সেটা কি কোথাও লেখা আছে? সেটা কখনোই সম্ভব না। কথা দিয়ে কথা রাখতে হবে। বাবা যখন বলেছে বিয়েটা হবে। তুমি যতই বলো না কেন, আমি কখনোই আমার মেয়েকে ওখানে বিয়ে দেব না। সবাই জানে আরফান রিয়াদ একটা সাইকো। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো কি? বলো আমার সোনা মা। আচ্ছা মা, আমি তো শুধু এই বাড়ির একমাত্র মেয়ে না, আরও একজন তো আছে। তার কথা ভুলে গেলে কি হবে? আর ওকে বাড়িতে রেখে লাভই বা কি? শুধু তো খাবে আর বাড়ির অন্ন ধ্বংস করবে। হায় হায়, এই কথা আমার মাথায় আসেনি কেন আগে? আমার মেয়েটার মাথায় কত বুদ্ধি! মলির বাবা, তুমি মায়ার সাথে তুমি রিয়াদের বিয়ের কথা বলো। তাই বলে মায়াকে দেব বিয়ে? একদম দরদ দেখাতে আসবে না। আমি যেটা বলছি সেটা করো। রহিমা, মায়াকে রান্নাঘর থেকে আসতে বলো। যে খালাম্মা। রিক্তা চৌধুরীর কথা শুনে রহিমা তাড়াতাড়ি মায়াকে ডাকতে চলে গেল। রান্নাঘরে প্রবেশ করতেই দেখে মায়া গরমের কারণে ঘেমে একাকার হয়ে গেছে। ঘামবেই বা না কেন? সারাদিন তাকে সব কাজ করতে হয়। অসুস্থতায়ও তাও তার ছুটি নেই। আম্মা যান, আপনার এই ছোট খালা আম্মায় ডাকছে। আপনি যান, আমি এই দিকটা দেখতাছি। মাংসটা প্রায় হয়ে এসেছে খালা, একটুখানি পরে নামিয়ে নিও। আর ভাজিটা মাত্র উঠিয়ে দিয়েছি, ওগুলো সুন্দর করে ভেজো, পুড়ে যেন না যায়। চাচা যান কিন্তু ভাজি পুড়ে গেলে খাবেন না। আপনারে চিন্তা করতে হইব না, আপনি যান, আমি সব দেখা রাখমুনি। মায়া কথা না বাড়িয়ে চলে গেল। চাচা, আপনি আমাকে ডেকেছিলেন? কিছু কি দরকার ছিল? মা আয় আয়, এখানে বস। তার পাশে বসার জায়গা দেখিয়ে বলল, কিছু বলবেন চাচা? হ্যাঁ, দেখেছিলাম তো। আমরা তোমার বিয়ে দেখেছি। ছেলে খুবই ভালো। তোমার দাদা তোমার সাথে ছেলের বিয়ে ঠিক করে গিয়েছিল ছোটবেলায়। আশা করি তোমার এই বিয়েতে কোনো আপত্তি থাকবে না। আমার বিয়ে ঠিক, কিন্তু কিসের কিন্তু? তোকে যে এত বড় বাড়ির ছেলে বিয়ে করতে চেয়েছে, এটাই তো অনেক। নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? তোকে বিয়ে করতেই হবে। আমি কথা বলছি তো মায়ার সাথে। তোমার এর ভিতর না কথা বললেও চলবে। চুপচাপ বসে থাকো না, হয় ঘরে চলে যাও। নাফিস চৌধুরীর কথা শুনে মলি তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি চুপ থাকো। আমার মেয়ে তার বোনকে বলছে, এখানে সমস্যা কোথায়? শোনো মায়া, ছেলে খুবই ভালো, তোর সাথে খুব মানাবে। যেহেতু তোর দাদা কথা দিয়ে গেছে এই বিয়ে তোর সাথে হবে, সেহেতু আমি মনে করেছি তুই অমত করবি না। সবার কথা শুনে মনে মনে বলল, বিয়েটা করে নেওয়া মনে হয় আমার জন্য ভালো। এই নরকে আর কতদিন এইভাবে থাকবো? কি হলো, কি ভাবছিস? যেহেতু দাদাজান কথা দিয়ে গেছে, তাদের যেহেতু আমার এই বিয়েতে অমত করার কোনো মানে হয় না চাচি। আমি রাজি, আপনারা যা করার করেন। আমি জানতাম তুই না করবি না। শুনলেন তো আপনার ভাইয়ের মেয়ের কথা। আরফান রিয়াদের সাথে কথা বলুন। চলুন এবার পরিচয় দেওয়া যাক। আমাদের গল্পের নায়িকা মায়া চৌধুরী। ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে বাবা মা ও দাদা সবাই মারা যায়, শুধু বেঁচে যায় মায়া। সেই থেকে মায়া তার ছোট চাচার কাছে মানুষ। চাচা তাকে ভালোবাসলেও চাচির কারণে খুব একটা প্রকাশ করতে পারে না সেই ভালোবাসা। আর বাকিটুকু গল্পে জানতে পারবেন। আম্মা যান, আপনি কি এই বিয়াতে রাজি হয়েছেন?
আপনি রাজি হইয়েন না। ছেলে ভালা না, আমি সবাইরে কথা কইতে শুনছি। সেই জন্যই তো আপনার সাথে বিয়া দিতে চাইতাছে। আপনার জীবন নষ্ট কইরেন না। খালা, আমি দাদাজানের কথা রাখবো। আর রইল সুখের কথা, এইখানেই বা আমি কত সুখে আছি। আমি তো সেই আমার ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দিয়েছি। এখন আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। জীবনের খাতায় আমি শূন্য। দেখি ভাগ্য আমাকে কোন দিকে নিয়ে যায়। জীবনের খাতায় যদি পরিপূর্ণতা আসে। কথাটুকু বলেই মায়া নিজের ঘরে চলে গেল। অন্যদিকে অফিসে স্যার, চৌধুরী বাড়ি থেকে ফোন এসেছে। নাফিস চৌধুরী ফোন করেছিল। জি স্যার, আপনার দাদার সাথে যে আপনার ওই পরিবারের বিয়ে কথা হয়েছিল সেই কথা বলেছিল। নাফিস চৌধুরীকে ফোন দিয়ে বল আমি মেয়ের সাথে আলাদাভাবে দেখা করতে চাই। ঠিকানা আমি দিও, সেখানে জানি ঠিক সময়। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। অতীত রিয়াদের বাবা আশরাফ হোসেন ছিলেন রিয়াদের মতো সাইকো বলে চলে। এটা তাদের বংশগত রোগ। আশরাফ হোসেন ও রিয়াদের মা আনিকাকে সবসময় ঘরবন্দি করে রাখতেন। বাহিরের কোনো মানুষের সাথে মিশতে দিতেন না। মা, আমার থেকে দূরে যা। তুইও তোর বাবা দাদাদের মতোই হবি। তোরা সমস্ত পরিবারই সাইকো। আমি কেন এই নরকে এসে পড়লাম? আল্লাহ, আমি তোমার কাছে কি পাপ করেছিলাম? তুইও সাইকো হবি। তোকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসবে না। স্যার, আপনি কি ভাবছেন? কখন থেকে ডাকতাছি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার, আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি, গাড়ি থেকে নামেন। সে কখন থেকে আপনাকে ডাকতাছি, আপনি শুনতেই পাচ্ছেন না? ও, বলে রিয়াদ গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। মায়া, কোথায় যাচ্ছ? আপনি তো বলেছিলেন চাচু যে আজকে ওনার সাথে দেখা করতে হবে। ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি গাড়ি নিয়ে যাও। না না চাচু, আমার প্রয়োজন নেই। আমি রিক্সা করে যেতে পারবো। মায়ের বেশি কথা বাড়ালো না, গাড়ি নিয়ে চলে গেল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে 331 নম্বর টেবিল খুঁজতে লাগলো। আশেপাশে কোথাও না দেখে ওয়েটারকে জিজ্ঞেস করতে ওয়েটার বলল, ম্যাম, 331 নম্বর টেবিল তো ভিআইপি কাস্টমারদের জন্য, এখানে পাবেন না। তাহলে কোথায়? সামনের সিঁড়ি দিয়ে দোতলায় চলে যান। দোতলায় ওঠার পরে সোজা গেলেই হাতের বাঁ পাশে দেখবেন 331 নম্বর রুম আছে। ওইটাই 331 নম্বর টেবিল। ধন্যবাদ। ওয়েটারের কথা মতো গিয়ে দেখলো রুমের সামনে আশিক দাঁড়িয়ে আছে। আশিক মায়াকে দেখেই বলল, আপনি নিশ্চয়ই মায়া ম্যাম। জি। স্যার ভিতরে আছে, আপনার জন্য ওয়েট করেছে, আপনি ভিতরে যান। আশিকের কথা শুনে মায়া দরজা খুলে ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইল। আমি কি ভেতরে আসবো মিস্টার রিয়াদ? হঠাৎ করেই এক সুমিষ্ট কণ্ঠ কানে আসতেই রিয়াদ দরজার দিকে ফিরে তাকালো। সাথে সাথে যেন তার হার্টবিট থমকে গেল। পরনের সাদা শাড়ি পরিহিতা এক শুভ্র পরী। মনে হচ্ছে সাদা রংটা এই মায়াবতীর জন্যই বানানো। কৃষ্ণবরণ চোখ দুটোই কাজল দেওয়া। মনে হচ্ছে রিয়াদ সেই চোখের অতলে ডুবে মরবে। এই যে এক্সকিউজ মি মিস্টার রিয়াদ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বসুন বসুন। মায়া চেয়ারে বসা মাত্রই রিয়াদ কোনো ভনিতা ছাড়াই মায়ের দিকে একটা এগ্রিমেন্টের কাগজ এগিয়ে দিল। এটা কিসের কাগজ? খুললেই দেখতে পাবেন। মায়া কাগজটা খুলতেই কিছুটা অবাক হয়ে গেল, তবে প্রকাশ করল না। বিষয়টা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কারণ রিয়াদ সম্পর্কে অবগত। এগুলো কি? এগুলো কি মানে? এগ্রিমেন্টের পেপার, অবশ্যই আমাদের বিয়ের এগ্রিমেন্ট। ভালো করে পড়ুন কি কি শর্ত লেখা আছে। আপনার ভালো না লাগলে আপত্তি জানাতে পারেন। পড়ার প্রয়োজন নেই, যা মনে হয় তাই লেখা থাকুক। কলম দিন, আমি সই করে দিচ্ছি। পরে পস্তাবেন না তো? কিসের জন্য পস্তাবো? আমার জীবন তো এমনিতেই থাকার কিছু বলি নাই। কলম দিন, আমি সই করে দিচ্ছি। মায়ের সিগনেচার করা দেখে রিয়াদ কিছুটা অবাক হলো, কারণ সত্যি সত্যি মায়া এগ্রিমেন্ট পড়েনি, না পড়েই সিগনেচার করে দিয়েছে। মায়া বেশিক্ষণ দেরি না করে উঠে চলে গেল। রিয়াদ মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। স্যার, ম্যাডাম তো চলে গেছে। স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। গাধার মতো আর তোমাকে চেঁচাতে হবে না। স্যার, মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে। আশিকের কথা মতো রিয়াদ
মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দিল অন্যদিকে। কি তুই গ্রেট রিয়াদ খানকে বিয়ে করেছিস? আল্লাহ, তুই কি ওদের হিস্ট্রি জানিস? উনি একজন মাফিয়া বললেই চলে। তোর কি নিজের জীবনের পরোয়া নেই? উনি একটা সাইকো, সেটা সবাই জানে। তুই কি জানিস কাকলি, ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করা যায়। আমি চাই আমি আমার ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিতে। তুই ভুল ভাবছিস মায়া। একজন সুস্থ মানুষকে ভালোবাসা দিয়ে ঠিক করা যায়, কিন্তু একজন সাইকো পাগলকে ভালোবাসা দিয়ে তুই কেমনে ঠিক করবি? তুই কি মনে করিস আমি কি রিয়াদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেইনি? আমাকে কি এতই কাঁচা মনে হয়? রিয়াদের এই সাইকো একরোখা যা চাই তাই পেতে হবে, এই স্বভাবটা শুধুমাত্র ভালোবাসার অভাবে হয়েছে। সে ছোট থেকে কখনো সেইভাবে কারোর ভালোবাসা পায়নি। খুব ছোটবেলায় তার মা মারা যায়, বাবাও কিছুটা পজিটিভ ছিল, তারপরে তার বাবাও না ফেরার দেশে চলে যায়। শুধু ভরসা তার একটা দাদু ছিল, সেও যখন তার 18 বছর বয়স তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। আর ওদের এই সাইকো স্বভাবটা ফ্যামিলিগত। আর আমার মনেও হয় না রিয়াদ এতটা সাইকো স্বভাবের। আগে যদি আমি ভালোবাসি, ও ঠিক হয়ে যাবে দেখিস। জীবনে ভালোবাসার বড্ড অভাব। আমার জীবনে তো এই জিনিসটার প্রচুর অভাব। থাকি না দুজন দুজনের জন্য। আমাদের জীবন তো কেউ ভালোবাসার নেই, আমাদের জীবনে তো কেউ ভালোবাসার নেই। আমরাই না হয় দুজন দুজনকে ভালোবাসবো, দুজন দুজনের সুখ দুঃখের সাথী হব। জীবনের শেষ সময় পর্যন্ত আমি তার পাশে থাকার চেষ্টা করব। আমি এই নরকটা থেকে বের হয়ে আসতে চাই কাকলি। আমার মনে হয় আমি মানিয়ে নিতে পারবো। আরেকটু মানিয়ে নিয়ে দেখি আল্লাহ তাআলা আমার কপালে সুখ রেখেছে কিনা। আমি তোকে আর কিছু বলবো না, তবে শুধু এটুকুই দোয়া করব আল্লাহর কাছে, তুই জীবনে অনেক কষ্ট পেয়েছিস, আর যেন কষ্ট না পাস। তুই সবসময় সুখী হ। অনেক সুখ দুঃখের কথা হলো, এখন একটু নিজেদের কথায় আলোচনা করি। কয়েকদিন পর কিন্তু ফাইনাল ইয়ার পরীক্ষা। হ্যাঁ, সেটাই তো শুনলাম। আমার তো একদমই প্রিপারেশন ভালো না রে। তুই চিন্তা করিস না, তোর যতই প্রিপারেশন খারাপ থাক, তুই একজন ট্যালেন্টেড স্টুডেন্ট। তোর রেজাল্ট সবসময় ভালো হবে, এটা আমরা সবাই জানি। পড়াশোনা না করলে কি রেজাল্ট ভালো হয়? দুজন নিজেদের মধ্যে আলোচনা করতে করতে হঠাৎ খেয়াল করলো মায়া প্রায় সন্ধ্যাও এসেছে, আর ঘন্টাখানেক পরে হয়তো মাগরিবের আজান দেবে। হায়, এত দেরি হয়ে গেছে। আজকে বাসায় গেলে আমার খবর আছে। দেখিস কাকলি, তুই আমাকে বলবি না এত দেরি হয়ে গেছে? কাকলিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মায়া ক্যাফে থেকে বের হয়ে গেল। তাই কাকলি আর দেরি না করে সেও চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। বসার রুমে আসতেই, এই যে নবাবজাদি চলে এসছে। আপনার আসার কথা ছিল কখন, আর আপনি আসছেন কখন? ঘড়ির দিকে কি সেই খেয়াল আছে? এই দিকে যে বাড়ির সব কাজ পড়ে আছে, সেটা কি আপনি জানেন না? বিয়ে হলোই না, এখনো নিজেকে মহারানী ভাবা শুরু করে দিয়েছেন। চাচি আম্মা, আসলে অনেক দিন পরে কাকলির সাথে দেখা হয়েছিল তো, তাই গল্প করতে করতে কখন রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে দিব। আপনি গিয়েছিলেন কার সাথে দেখা করতে, আর কার কার সাথে করে আসছেন? বাসার রান্না কে করবে? সন্ধ্যায় নাস্তা কে বানাবে? দুদিন ধরে কিছু বলছি না, এজন্য পার পেয়ে গেছো তুমি? যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা রেডি করো। মায়া মুখ বুঝে সবগুলো কথা হজম করলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা সহ রাতের খাবার একেবারে তৈরি করে রান্নাঘর থেকে বের হয়। অন্যদিকে, বুঝলে আশিক, অনেকক্ষণ ধরে আমাকে একটা কথা ভাবাচ্ছে। সেটা হলো, মেয়েটা এগ্রিমেন্ট না দেখেই সই করে দিলা, কোনো বাদ দিয়ে কথা বললো না। কোনো পরিকল্পনা আছে নাকি? না না স্যার, পরিকল্পনা থাকবে কেন? আপনার দাদা তো সব কিছু ঠিক করে রেখে গেছে। আর ম্যাডামকে দেখে খুব সহজ সরল মনে হচ্ছে। মনে হয় না তার ভিতরে কোনো ঘোর প্যাঁচ আছে। ম্যাডাম যথেষ্ট ভালো মনের আমার কাছে মনে হয়। ভালো মনের হোক আর যাই হোক, আমার ধারণা যদি সঠিক হয় তাহলে। রিয়াদ কথাগুলো সম্পূর্ণ না করেই শয়তানি হাসি দিল। রিয়াদের এরকম বাঁকা হাসি দেখে আশিকের গলা শুকিয়ে গেল।
সে খুব ভালো করেই রিয়াদকে চেনে। নিজের সাথে আঘাত লাগলে বা নিজের কথার বাইরে কেউ গেলে তার জীবন নরক করে দিতে সে একবারও ভাবে না। আশিক মনে মনে বলে উঠল, ম্যাডাম যেন ভালো হয়, আর যেন একটু ভালোবাসার মুখ দেখে স্যারের মন থেকে সব নিষ্ঠুরতা চলে যায়। তুমি আর কোনো বিপদ দিও না আল্লাহ। সারা যেন সুখী হয়, সে যেন সুস্থ সবল হয়ে ওঠে। তার এসব চিন্তার মাঝেই হঠাৎ করে রিয়াদ আশিকের নাম ধরে ডেকে উঠল। আশিক। জি স্যার বলেন, আমি শুনতে পারছি। তোমার ম্যাডামের নাম্বারটা জোগাড় করে দাও তো। তোমার হাতে জাস্ট 15 মিনিট সময় আছে। এর মধ্যে যদি নাম্বার জোগাড় করে দিতে না পারো তাহলে মনে করো তোমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিব। আপনার টেবিলের উপরে দেখেন ম্যাডামের সব ডিটেলস দেওয়া আছে। আমাকে আর অস্ট্রেলিয়া পাঠাতে হবে না স্যার। বাহ বাহ, তুমি তো দেখি কাজে বেশ ফাস্ট হয়ে গেছো। রিয়াদের কথা শুনে আশিক মনে মনে বলে উঠল, ফার্স্ট না হয় উপায় আছে আমার। জীবন তো সারা আপনি তেজপাতা বানিয়ে দিয়েছেন। আমি তো আপনাকে খুব ভালো করেই চিনি ফেলেছি স্যার। আমি খুব ভালো করেই জানি আপনি কেমন। আমার এখনো মনে আছে শুধুমাত্র একটা ভুলের জন্য আপনি আমাকে আফ্রিকা পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে আমি 3টা মাস কত কষ্ট করেই না কাটিয়েছি। সেখানে কোনো নিট ছিল না। পানির কষ্ট সেই সব দিনের কথা মনে পড়লে আমার এখনো কান্না পায়। তাই আমিও কম কিসের কিছু কি বললে আশিক? না কই স্যার, কই কোথায় কিছু বললাম? কিছুই বলিনি। আপনি কাজ করেন স্যার, আমি তাহলে আসি। তাড়াতাড়ি আশিক সেখান থেকে চলে গেল। মাত্রই সকল রান্না শেষে ফ্রেশ হয়ে রুমে এসেছে মায়া। ঠিক তখনই বিছানার উপরে পড়ে থাকা ফোনটা বেজে উঠল। মায়া দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখল অচেনা নাম্বার। সাথে সাথেই ফোনটা আবার বিছানার উপর রেখে দিল। ফোনটা রিং হতে হতে একসময় বন্ধ হয়ে গেল। অন্যদিকে ফোন ধরছে না দেখে রিয়াদ আবার ফোন দিতে শুরু করলো। বিছানায় থাকা ফোনটা আবার পুনরায় বেজে উঠল। এবার মায়া ভাবল নিশ্চয়ই পরিচিত কেউ, কারণ অপরিচিত কেউ বারবার ফোন দেবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন ধরতে এত সময় লাগে? আসলে আমি নাম্বারটা চিনি না তো, সেই কারণে ভেবেছিলাম হয়তো রং নাম্বার থেকে ফোন আসছে। গুড গুড, খুবই ভালো। আপনাকে একটা প্রয়োজনে ফোন করেছিলাম। জি বলুন। আমার বিয়ে এত ধুমধাম করে করার ইচ্ছে নেই। জাস্ট ঘরোয়াভাবে আপনাকে তুলে নিয়ে আসবো আগামীকাল। আগামীকাল মানে? আমাদের না বিয়ের আরো কিছুদিন পরে হওয়ার কথা ছিল? বিয়ে যখন ফিক্সড হয়ে গেছে দেরি করে আর কী লাভ? আমার ইচ্ছা, আমি শুধু আপনাকে বলার জন্য ফোন দিয়েছি। আমি আপনার কাছে মতামত চাইনি, আর আপনাদের বাড়ির বাকি সবার সাথে আমি কথা বলে নেব। জি বলে রিয়াদ খট করে ফোন কেটে দিল। স্যার আমার মনে হচ্ছে কিছু কিছু কালা কালা। কিছু কিছু কালা কালা? এটা আবার কী ধরনের ভাষা আশিক? না মানে স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি কি ম্যাডামের প্রেমে পড়ে গেলেন নাকি? যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। দেখেন না স্যার, আপনি সবার সাথে কেমন রেগে রেগে কথা বলেন, আর ম্যাডামের সামনে গেলেই আপনার সব রাগ হাওয়া হয়ে যায়। তুমি বেশি কথা বলো। এ মাসের বোনাস তোমার কেটে নেওয়া হবে। যাও এখান থেকে। না স্যার প্লিজ, আমি আর কোনো কথা বলবো না স্যার। প্লিজ আমার বোনাস কাট করবেন না স্যার। আমি এক অসহায় আপনার সেক্রেটারি। প্লিজ স্যার আমার বোনাস কাট করবেন না স্যার। আমার সামনে থেকে যাবে নাকি তোমার বেতনটাও কাট করে নেব। আশিককে আর পাইকে সে এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে চলে গেল। বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আশিক মনে মনে বলল, এই বেটা জীবনে কোনোদিন ভালো হবে না। আমি ভালো কথা বললাম আর আমার দোষ হয়ে গেছে। শুধুমাত্র এখানে ভালো স্যালারির জন্য আসি, না হয় কবেই চলে যেতাম। অন্যদিকে আশিকের কথা রিয়াদকে ভাবাচ্ছে। সে কি সত্যি নায়িকা একটু একটু পছন্দ করছে? হঠাৎ আপন মনে রিয়াদ বলে উঠল, পছন্দ হতেই পারে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কিছুই না। আমার সাথে বিয়ে ঠিক হয়েছে। বলেই নিজের মনকে সান্ত্বনা দিল। পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, সেই সাথে সূচনা হয়েছে একটি নতুন দিনের। আর এই নতুন দিনের সাথে সাথে আমাদের জীবন থেকে আরও একটি দিন চলে যায়। আমরা
ধাপিত হই মৃত্যুর আরও একটু কাছে। এই নতুন দিনে কারোর জন্য সুখ বয়ে আনে, আবার কারোর জন্য দুঃখ বয়ে আনে। এভাবে সুখ দুঃখ হাসি আনন্দের মধ্যে কেটে যায় সবার জীবন। ঠিক তেমনই নতুন দিনের সাথে সাথে মায়ের জীবনে আজ নতুন সূচনা ঘটতে চলেছে। আজকে তার নতুন জীবনের সূচনা হলো প্রতিদিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সব কাজ শেষ করেছে। তাকে কাজ করতে দেখে নাফিস চৌধুরী বলে উঠল, আজকের দিনটাও কি তোকে কাজ করতে হবে মা? যা ঘরে গিয়ে রেস্ট নে, আজকে তোকে কাজ করতে হবে না। রহিমা আছে, আজকেও সব কাজ করে নেবে। নাফিস চৌধুরীর কথা শুনে মায়া হাতে থাকা কাজটা সম্পূর্ণ করে রুমের দিকে যেতে লাগলো। তখনই পেছন থেকে নাফিস চৌধুরী মায়াকে ডাক দিল। শোন মা, জি চাচ্চু। গতকাল রাতে রিয়াদ হঠাৎ করেই ফোন দিয়ে বলল সে আজকে তোমাকে বিয়ে করতে চায়। কোনো আয়োজন করতে নিষেধ করেছে, শুধু ও এই বাড়িতে এসে ধর্মমতে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। তোমাকে কি এই বিষয়ে কিছু বলেছে রিয়াদ? জি চাচ্চু, গতকাল রাত্রে আমাকেও ফোন দিয়েছিল। আমি সবকিছু জানি। ও তাহলে তো তুমি সব কিছু জানোই। যাও, রুমে গিয়ে বসে থাকো, আজকে তোমার কোনো কাজ নেই। নাফিস চৌধুরীর কথা মতো মায়া তার রুমে চলে গেল। সকালে 11টার মেকআপ পার্টি স্টলে এসে হাজির চৌধুরী বাড়িতে। সেই সাথে বিয়ের ডালা নিয়ে এসেছে। এত কিছু দেখে রিক্তা ও মলির চোখ কপালে। মলি তো হিংসে জ্বলে পড়ে যাচ্ছে, কিন্তু রিয়াদ আসেনি। তা দেখে নাফিস চৌধুরী আশিককে জিজ্ঞাসা করল, রিয়াদ বাবা আসবে না? স্যার কিছু মিটিংয়ে বিজি আছি, যার কারণে আসতে একটু দেরি হলো। তাই আমাকে পাঠিয়েছেন সব কিছু নিয়ে। ম্যাডামকে রেডি করতে বলেছেন। স্যার এসে বেশিক্ষণ থাকবেন না। রহিমা, এদের সবাইকে মায়ার রুমে দেখিয়ে দাও। আর বাবা, তুমি এসো, আমার সাথে কিছু খেয়ে নেবে। না না স্যার, আমি থাকবো না। এদিক সামলিয়ে আমাকে আবার স্যারের কাছে যেতে হবে। আমার হাতে 1 ঘন্টা সময় দিয়েছে এই দিক সামলে তার কাছে যাওয়ার জন্য। তা না হলে আমার মাথা আমার সাথে থাকবে না। আশিক আর কিছু না বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। মা দেখেছো কত কিছু এনেছে? বানরের গলায় কি মুক্তার মালা মানাবে? শুধুমাত্র আমার জন্য এত কিছু পাচ্ছিও। আমি এর থেকেও তোমাকে বড় ঘরে বিয়ে দেব। এই সাইকো পাগলের সাথে থাকলে জীবন নরক হয়ে যাবে তোমার। ওকে যেভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে ছুঁড়ে ফেলে দেবে। বলে দুই মা মেয়ে হাসতে লাগলো। অথচ তারা ভুলে গেছে হয়তো দুঃখের পরে জীবনে একটা সুখ আসবেই। সন্ধ্যা 7টায় কাজী সহ রিয়াদরা এসে হাজির চৌধুরী বাড়িতে। অন্যদিকে পার্লারে মেয়েরাও মায়াকে সাজিয়ে চলে গেছে একটু আগে। বাবা, তুমি এসেছো, বসো। আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না, মায়াকে নিয়ে আসুন। আমি বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলে চলে যাবে এখান থেকে। বাবা, এটা কেমন কথা? বিয়ের একটা দিন খাওয়া দাওয়া না করে, কোন নিয়ম নীতি না মেনে বিয়ে করেই চলে যাবে? কিসের নিয়ম নীতি আঙ্কেল? আমি তো বলেছি শুধু ঘরোয়াভাবে বিয়ে করে নিয়ে চলে যাব মায়াকে। আমি খুব বেশি কথা শুনতে চাচ্ছি না। নাফিস চৌধুরী আর বেশি কথা বাড়ালো না। সে রহিমাকে আদেশ দিল মায়াকে তার রুমে নিয়ে আসতে। অন্যদিকে রিয়াদ সবাই বসে আছে। মায়াকে আসতে দেখে তার দিকে তাকাতেই রিয়াদের পুরো পৃথিবী যেন থমকে গেল, যেন আকাশ থেকে নেমে আসা কোনো হুর। মায়ের পরনে ছিল গাঢ় খয়েরি কালারের জামদানি শাড়ি। মনে হচ্ছে এই খয়েরি কালারটা তার জন্যই তৈরি। হলদে শ্যামবর্ণ শরীরে যেন খয়েরি রংটা একটু বেশি ফুটে উঠেছে। সাথে গলায় হাতে সিম্পল গহনা, আর নাকে ছোট্ট ডায়মন্ডের নাকফুল, যেটা রিয়া দিয়েছে তাকে। দূর থেকে চিকচিক করছে। কখন যে মায়া তার পাশে সে বসেছে সে বুঝতেই পারেনি। রিয়াদের এমনভাবে তাকিয়ে থাকা দেখে মায়া ভীষণ লজ্জা পাচ্ছে। রিয়াদের ধ্যান ভাঙলো আশিকের ডাকে। পাশ থেকে মলি তার মাকে কানে কানে বলে উঠল, এদের ঢং দেখে আর বাঁচি না। ঢং দেখতে থাকো, দেখতে থাকো। এখন তো এরই সময়। যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তখন ঠিকই বুঝবে। তাহলে কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন তাড়াতাড়ি।
রিয়াদের কথা মতো কাজী সাহেব আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে বিয়ে পড়ানো আরম্ভ করলো। দুজনকে কবুল বলতে বলার সাথে সাথেই দুজনেই কবুল করে তাড়াতাড়ি বলে দিল। দুজনেই তাড়াতাড়ি করে কবুল বলে দিল। একদিকে রিয়াদ এই বিয়ে পড়ানো শেষ হলে বাঁচে, আর অন্যদিকে মায়ের মনে ছিল এই নরক থেকে চলে যেতে পারলে সে বাঁচে। বিয়ে পড়ানো শেষ হতেই আশিক সবার হাতে হাতে খেজুর আর খুরমা দিল। কাজীকে আশিক বিদায় করে দিয়ে ড্রয়িং রুমে আসতেই রিয়াদ বলে উঠল, তাহলে আমাদের এখন যাওয়া দরকার নাফিস সাহেব। এখনই চলে যাবো বাবা? হ্যাঁ, দেরি করার কোনো তো কারণ খুঁজে পাচ্ছি না। বলে মায়ের হাত ধরে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। মায়ের রিয়াদের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার তো কেউ নেই, চাচুর থেকে একটু বিদায় নিয়ে আসি। এই একটা মানুষই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। হয়তো কখনো প্রকাশ করতে পারেনি তার ভালোবাসা, কিন্তু আমি বুঝি সে আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, আমি গাড়ির কাছে আছি, তুমি আপনার চাচার থেকে বিদায় নিয়ে আসেন। বলে মায়ের হাতটা ছেড়ে দিল রিয়াদ। মায়া নাফিস চৌধুরীর কাছে যেতেই তিনি মায়ের মাথায় হাত রাখলেন। কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, সুখী হও মা আমার। তোর এই অভাগা চাচা তোর জন্য কিছুই করতে পারলো না। এই চাচাকে তুই মাফ করে দিস। এমন করে বলছো কেন চাচ্চু? তুমি না থাকলে আমার কি হতো? সেই ছোট থেকে তুমি আমাকে এত বড় করেছো। তুমি না থাকলে হয়তো এতদিন আমার অস্তিত্বটাই থাকতো না। তোমার আবার কিসের মাপ? তুমি তুমি তো আমার কাছে কোনো ভুল করনি। নাফিস চৌধুরী মায়ের হাত ধরে মায়াকে গাড়ির পাশে নিয়ে আসলো। সেখানে রিয়াদ দাঁড়িয়ে ছিল। মায়ের হাতটা রিয়াদের হাতে দিয়ে নাফিস চৌধুরী বলে উঠল, বাবা তুমি আমার একটা ছোট মেয়েটাকে দেখে রেখো। ছোট থেকে কোনো আদর যত্ন ভালোবাসাও তেমন পাইনি। আমার মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না। রিয়াদ এক কথায় জি বলে মায়ের হাত ধরে গাড়িতে উঠে পড়ল। রিয়াদ ইশারা করতে গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। গাড়ির চোখের আড়াল হতেই নাফিস চৌধুরী চলে গেল বাড়ির ভিতরে। মায়া গাড়ির ভিতর চুপচাপ বসে আছে বলেও ভুল হবে। কান্না করছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না। যতই হোক আলাদা একটা টান তো থাকবেই। রিয়াদ একবার মায়ের দিকে তাকিয়ে আবার নিজের মতো বসে রইল। মায়াকে তার নিজের মতো থাকতে দিল। খানবাড়িতে আসতে আসতে প্রায় রাত 10টা বেজে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই কতগুলো সার্ভেন্ট মায়াকে মাথা নিচু করে সম্মান জানালো। মায়ের চারিদিকে তাকিয়ে সব কিছু লক্ষ্য করলো। দেখলো এখানে শুধু তারা দুজনে, বাড়ির লোক আর কেউ নেই। অবশ্য সে জানে রিয়াদের কেউ নেই। রিয়াদ মায়াকে নিয়ে রুমে প্রবেশ করতে অবাক হয়ে গেল। মায়া কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আজকে যেহেতু তাদের ফার্স্ট নাইট, সেক্ষেত্রে রিয়াদের রুমটা সেভাবেই সাজানো। রিয়াদের বুঝতে 1 মিনিটও বাকি রইল না যে এটা আশিকের কাজ। হঠাৎ করে রিয়াদের ফোন বেজে উঠল। ফোনে ওপাশ থেকে রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে আশিক বলে উঠল, স্যার, আশা করি আমার উপকারটা আপনার ভালো লেগেছে। এনজয়। যেভাবেই ফোন দিয়েছিল ঠিক সেভাবেই ফোনটা হুট করেই কেটে দিল। রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে মায়া গিয়ে বিছানায় এক কোণে বসে পড়ল। রিয়াদ একটু মায়ের কাছে গিয়ে বলে উঠল, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি ততক্ষণে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মায়া ফ্রেশ হতে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই রিয়াদের সাথে ধাক্কা খেয়ে দুজনেই একসাথে বিছানার উপর পড়ে গেল। রিয়াদ মোহ আচ্ছন্ন চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। আর মায়া তো সেই পড়ে যাওয়ার ভয়ে এখনো চোখ বন্ধ করে আছে। রিয়াদ মায়ের মুখের উপরে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। পুরুষালী স্পর্শ পেতেই মায়ার সমস্ত শরীর কেঁপে উঠল। সেই সাথে এক ঝটকায় বন্ধ চোখ খুলে ফেলল। মনে হচ্ছে দুজনেই মহা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এটা হয়তো কবুল বলার শক্তি। রিয়াদ যেন মায়ের গোলাপি ঠোঁট দুটো দেখে নিজেকে আটকে রাখতে পারল না। যেন মায়ের ওই গোলাপি ঠোঁট দুটো রিয়াদকে খুব টানছে। আমাকে তো নিজের করে নেয়, আর এভাবে ডাকলে কি না সাড়া না দিয়ে থাকা যায়? রিয়াদও এক মুহূর্ত দেরি না করে মায়ের গোলাপি রাঙা ঠোঁট দুটো নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল। মায়া তার চোখ দুটো আবার বন্ধ করে দিল। সেই সাথে সেও রিয়াদের সাথে তাল মেলাতে আরম্ভ করলো। রিয়াদ যেন আর একটু সায় পেল, আরও গভীরভাবে মায়ের ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নিল। তার কাছে মনে হচ্ছে সে কোনো
চকলেট খাচ্ছি। হঠাৎ নিজের জ্ঞান ফিরতে রিয়াদ এক ঝটকায় মায়ের উপর থেকে তাড়াতাড়ি করে উঠে বসে পড়ল। রিয়াদ আমতা আমতা করে বলল, আমি বাইরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বলে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। মায়া বেচারিত মাথা নিচু করে বসেছিল, রিয়াদের দিকে আর তাকানি। রিয়াদ চলে যেতে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। তারপর নিজের ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অন্য রুমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে চলে আসলো। মায়া এখনও ওয়াশরুম থেকে বের হয়নি, তাই সে তাড়াতাড়ি যতটুকু পারে রুমটা হালকা ক্লিন করলো। এমন সময় সার্ভেন্ট এসে দরজায় নক করলো। স্যার, আপনার রাতের খাবার নিয়ে এসেছি। ওইখানে রেখে দাও। আর হ্যাঁ, এখানে কিছু ফুল আছে, ওগুলো নিয়ে যাও। রিয়াদের কথা মতো সার্ভেন্ট খাবারগুলো রেখে তার পরিষ্কার করা ফুলগুলো নিয়ে চলে গেল। সার্ভেন্ট চলে যেতেই রিয়াদ আবার দরজা আটকে দিল। ঠিক সেই সময় ওয়াশরুম থেকে মায়া বের হয়ে এলো। মায়াকে দেখে রিয়াদের মনে হয় তার একবার হার্ট অ্যাটাক হলো। সরাসরি হার্ট অ্যাটাক না, মিনি হার্ট অ্যাটাক। মেকআপবিহীন মুখ, সেই মুখে বিন্দু বিন্দু পানির কলা, সেই মুখে বিন্দু বিন্দু পানির কণা। চুলগুলো দেখে তো রিয়াদের টাসকি খাওয়ার অবস্থা। ভেজা কোমর পর্যন্ত চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো। মায়ের রিয়াদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পেল। কিছুটা না, বেশ খানিকটাই লজ্জা পেল। তাই সে খুব খুব করে কেসে উঠল। তার কাশির শব্দে রিয়াদের ধ্যান ভঙ্গ হলো। রিয়াদ মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, এসো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। সারাদিন মনে হয় তেমন কিছু খাওয়া হয়নি। মায়ে কিছু না বলে তাড়াতাড়ি খাবার খেতে বসে পড়ল। সত্যি তার ভীষণ খিদে পেয়েছে। সারাদিন তেমনভাবে খাওয়া হয়নি, খাওয়া হবেই বা কেমন করে? নতুন জীবনে পা রাখতে যাচ্ছে, সবরই একটা টেনশন থাকে। কিন্তু তার তো আপন বলতে কেউ ছিল না বাড়িতে যে তার খোঁজ খবর নেবে। একবার রহিমা খালা একটু জোর জবরদস্তি করে 2-3 লোকমা খাইয়ে দিয়েছিল, তারপর থেকে আর পেটে কিছুই পড়েনি। তাই খিদে লাগাটা স্বাভাবিক। রিয়াদ শুধু তাকিয়ে থেকে মায়ের খাওয়া দেখলো, সে খাবার খেলো না। মায়ের খাওয়া যখন প্রায় শেষের দিকে, তখন রিয়াদ উঠে বিছানায় বসে পড়ল। মায়ের তার খাওয়া শেষে প্লেটগুলো গুছিয়ে রেখে দিল। একটু পর সার্ভেন্ট এসে সেগুলো নিয়ে চলে গেল। রিয়াদ বিছানায় আপন মনে শুয়ে আছে, কিন্তু মায়া বিছানার এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়াদ বলে উঠল, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? এত বড় বিছানায় দুজন ইজিভাবে ঘুমানো যাবে। এটা নাটক সিনেমা না যে একজন নিচে থাকবে একজন উপরে থাকবে। আর তোমার যদি এতই এখানে ঘুমাতে সমস্যা হয় তাহলে নিচে ঘুমাতে পারো, আমার কোনো প্রবলেম নেই। রিয়াদের এমন কাট কাট কথা শুনে মায়া রিয়াদের আড়ালে মুখ ভেঙ্গাল। তারপর কিছু না বলে রিয়াদের পাশে শুয়ে পড়ল। মায়া শুয়ে পড়া দেখে রিয়াদ রুমের লাইট অফ করে দিল। সাথে সাথে মায়া চমকে উঠে রিয়াদকে জড়িয়ে ধরল। মায়াকে এমন ভয় পেতে দেখে রিয়াদ বলল, কি হলো? প্লিজ লাইট বন্ধ করবেন না, আমার ভয় লাগে। পিচ্চি মানুষ, এই জন্য অন্ধকারে ভয় লাগে? ভূত এসে ঘাড় মোটকে দেবে। আমি মোটেও পিচ্ছি না, আমার বয়স 21+। আর আমি মোটেও ভূত থেকে ভয় পাই না। হ্যাঁ, সেটা নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। আপনি ভূতে ভয় পান কি না পান, আপনি আমার কাছে পিচ্চি। আমি তোমার থেকে গুণে গুণে 7 বছরের বড়, সেই ক্ষেত্রে তুমি আমার কাছে পিচ্চি। মোটেও আমি পিচ্ছি না, আপনি বুইড়া বেটা। আমিও কথা বলতে পারবো না, ঘরের লাইট জ্বালিয়ে দিন। আমি লাইট ছাড়া ঘুমাতে পারি না। আর আমার লাইট দেওয়া থাকলে ঘুম আসে না, ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছি, চলবে কি? জি, সমস্যা নেই, যে কোনো লাইট হলেই আমার চলবে। রিয়াদ হাতে থাকা রিমোটটা দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। এতক্ষণে দুজনে খেয়াল হলো, দুজনেই এতটা কাছাকাছি যে ধরতে গেলে মায়া রিয়াদের বুকের পাশে। হঠাৎ রিয়াদের সমস্ত শরীর ঘামতে আরম্ভ করলো। নিজেকে কন্ট্রোল করতে খুব বেশি বেগ পেতে হচ্ছে তাকে। হঠাৎ মায়া বলে উঠল, আপনি এভাবে ঘামছেন কেন? আপনার কি খুব বেশি গরম লাগছে? এসির পাওয়ার কি আরো কমিয়ে দেব? কিন্তু আমার তো শীত লাগছে, নাকি আপনার শরীর খারাপ করলো? বলেই মায়া রিয়াদের কপালে হাত রাখলো, কিন্তু তার কাছে মনে হলো সবকিছু ঠিকই আছে। না তো, আপনার শরীরের তাপমাত্রা তো ঠিকই আছে। তাহলে কি হলো?
মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় মায়ের উপর উঠে গেল। তুমি কি বোঝো না? ঠিক এত কাছে একটা মেয়ে যদি ছেলের কাছে আসে তাহলে তার অবস্থা কি হবে, তার মনের ভিতর কি হচ্ছে। মায়ের কিছুটা ভরকালো, কিন্তু সেই রিয়াদের কথার আগামাতা কিছুই বুঝতে পারছে না। সে আবার অবুঝের মতন প্রশ্ন করলো, আপনার চোখ মুখ কান এমন লাল হয়ে গেছে কেন? নেশা টেশা করেছেন নাকি? হ্যাঁ, নেশা তো হয়েছে, তবে এই নেশা সেই নেশা না। তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আর একটু পরে তোমারও নাক কান লাল হবে। বলে রিয়াদ মায়ের কোমল নরম ঠোঁট নিজের ঠোঁট দ্বারা আবিষ্ট করে ফেল। তার কাছে মনে হচ্ছে সে কোনো চকলেট খাচ্ছে, যেন এই ঠোঁটে অমৃত সুধা আছে। রিয়াদ মায়ের ঠোঁট দুটোকে চকলেটের মতো চিবুতে আরম্ভ করলো। প্রায় 20 মিনিট পর যখন দুজনের দম বন্ধ হয়ে আসার উপক্রম, তখন মায়া বহু কষ্টে রিয়াদকে ধাক্কা দিয়ে সরল। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন ঘামছিলাম, আমার মুখ নাক কান কেন এত লাল হচ্ছিল। ঠিক এখন যে কারণে তোমার নাক কান মুখ লাল হয়েছে, ঠিক সেই কারণেই তোমার নাক কান মুখ লাল হয়েছিল। মায়া মনে হয় এখন সব কিছু মনে করতে পারলো। এখন সে বুঝতে পারছে আসল কাহিনী। সে এত গাধা ভাবতেই নিজের মাথা নিজেই বাড়ি দিতে ইচ্ছে করলো। বেচারি ভীষণ লজ্জায় পেয়ে গেছে নিজের কথায়। আমি কিছু জানি না। আমি ঘুমোতে ইচ্ছে করছে, প্রচন্ড রকমের ঘুম ধরেছে। আমাকে ঘুমাতে দিন, সরে যান আমার উপর থেকে। আপনি কি ভারী? আমার মতো ছোটখাটো চিকনা মানুষ আপনার ওজনে ভর্তা হয়ে গেল, সেটা কি খেয়াল করেছেন আপনি? মায়ের কথা শুনে রিয়াদ তার কানে কাছে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, ভর্তা তো করে ফেলবো, শুধু ভর্তা করব না, একদম পিষে ফেলবো আমার আদরে। রিয়াদের এমন ফিস ফিস কথাই তার সমস্ত শরীর কেঁপে উঠল। মায়ের নিজেকে খুব করে সংযত করতে চাচ্ছে, কিন্তু পারছে না। পারবে বা কেমন করে? সেও তো একটা নারী, প্রাপ্তবয়স্ক নারী। একজন বিপদলিঙ্গ পাশে থাকলে অনুভূতি তো হবেই। তারও কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। একদিকে এই চাও পাওয়া, অন্যদিকে মনের ভিতর অজানা ভয়। মাইকে কিছু একটা ভাবতে দেখে রিয়াদ তার গলে ঘাড়ে ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো। মায়ের হাত দুটো আপনা আপনি রিয়াদের চুলগুলো খামছে ধরল। এতে যেন রিয়াদ আরও পাগল হয়ে উঠল। তার কিস করার গতি আরও বাড়ল। তার পরনে থাকা শার্ট খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। বেচারা শার্ট অবহেলায় পড়ে রইল সেখানে। মায়া রিয়াদের পিঠে নিজের নখগুলো বসিয়ে দিল। রিয়াদ যেন এবার আরও পাগল হলো। এবার মায়ের পরনে থাকা 3 পিস একটানে টেনে ছিঁড়ে ফেল। রিয়াদের ঠোঁট দুটো একটু নিচে নামতে মায়ের রিয়াদকে থামিয়ে বলে উঠল, ভীষণ ভয় লাগছে। একটু ভয় নেই, আমি আছি না, একটু ব্যথা হবে না। রাত যত গভীর হচ্ছে ভালোবাসার তাণ্ডব ততই বেড়ে চলেছে। সকালে সূর্য আলোর মুখে এসে পড়তেই মায়ের ঘুম ভেঙে গেল। একটুখানি ওঠার চেষ্টা করতেই তার সমস্ত শরীর ব্যথায় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তার উপর রিয়াদ তাকে এখনো আষ্টে পৃষ্ঠে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পিঁপড়ের শরীরের উপর যদি জলহস্তি ওঠে, সে তো ব্যথা পাবেই, এটাই স্বাভাবিক। মায়া রিয়াদকে কয়েকবার ধাক্কা দিল, তবু সে রিয়াদকে একটু নড়াতে পারল না, বরঞ্চ রিয়াদ আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মায়াকে। মায়ের তো এখন নিঃশ্বাস বের হওয়ার উপক্রম। মনে হচ্ছে তার এখন জান বের হয়ে যাবে। মায়া অনেক কষ্টে বলে উঠল, আমাকে ছাড়ুন, তা না হলে আমি একটু পরে আল্লাহর প্রিয় হয়ে যাব। আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ ছাড়ুন। মায়ের কথা শুনে রিয়াদ তড়িঘড়ি করে উঠে বিছানার উপর বসে পড়ল। চলো ফ্রেশ হবে, নিশ্চয়ই অনেক অসুস্থ লাগছে শরীর। রিয়াদের কথা শুনে মায়ের লজ্জে শেষ। তার পরনে মাত্র রিয়াদের একটা টি শার্ট, যেটা মায়ের হাঁটু পর্যন্ত। মায়া একটু ওঠার চেষ্টা করতেই তার মনে হচ্ছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো বিষাক্ত জিনিস কামড়াচ্ছে। সে ব্যথায় একটু নড়তে পারছে না। ব্যথায় চোখ মুখ খিঁচে নিল। খুব বেশি ব্যথা করছে সোনা, দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি, কিছু হবে না, আমি ওষুধ লাগিয়ে দিব। রিয়াদের এমন আদর মাখা কণ্ঠে মায়ের মনে হয় আর একটু সায় পেল। তার ব্যথা মনে হয় আরো দ্বিগুণ বেড়ে গেল। ওই যে কথায় আছে না, কেউ বেশি আদর পেলে ননির পুতুল হয়ে যায়। মায়ের ক্ষেত্রেও ঠিক তেমন। রিয়াদের এমন আদর মাখা কণ্ঠ শুনে সে এবার সত্যি সত্যি কান্না করে দিল। সরি সোনা, খুব বেশি ব্যথা করছে, সব আমার ভুল,
সব আমার দোষ। আমার তোমাকে এতটা ব্যথা দেওয়া উচিত হয়নি। প্লিজ আমাকে মাফ করে দাও। এভাবে কান্না করো না। তোমাকে এভাবে কান্না করতে দেখলে নিজেকে খুব অপরাধী মনে হবে। রিয়াদ খুব সাবধানে মায়াকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর নিজের হাতে ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে সোফার এক কোণে বসিয়ে দিল। মায়ের এখনো ফুকরানোর শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি বেডশিট চেঞ্জ করে রিয়াদ মায়াকে বিছানায় শুয়ে দিল। শুয়ে থাকা অবস্থাতেই চুলগুলো হেয়ার ড্রাই দিয়ে যত্ন সহকারে শুকিয়ে দিল। চুল শুকনো শেষ হতেই রিয়াদ বলল, জাস্ট 20 মিনিট অপেক্ষা করো, আমি তোমার জন্য নাস্তা আনছি। নাস্তা খাওয়ার পরে তোমাকে ওষুধ খাইয়ে দিব। তারপরে তুমি সুস্থ হয়ে যাবে, দেখে নিও। বলে রিয়াদ নিচে চলে গেল। রান্নাঘরে যেতেই রান্নাঘরে থাকা সার্ভেন্টরা অবাক হয়ে তাকিয়ে রইল রিয়াদের দিকে। অবাক হওয়ারই তো কথা, যাকে কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও দেখেনি সে কিনা রান্নাঘরে আসছে। একজন সার্ভেন্ট বলে উঠল, স্যার আপনি কেন এখানে আসতে গেলেন? কোনো কিছু কি প্রয়োজন? কিছু প্রয়োজন হলে আমাদের বলেন, আমরা তৈরি করে দিচ্ছি। না, তোমরা এখান থেকে যাও। যাওয়ার আগে স্যান্ডউইচ বানানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো আমার কাছে দিয়ে যাও। রিয়াদের কথা মতো সার্ভেন্ট স্যান্ডউইচ বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু রিয়াদকে দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। রিয়াদও নিজের মতো করে তার প্রিয় মানুষটার জন্য স্যান্ডউইচ বানাতে আরম্ভ করলো। রিয়াদ বেসিক জানে, কারণ তাকে পড়াশোনার জন্য দেশের বাইরে থাকতে হয়েছে, আর সেখানে নিজের রান্না নিজেকেই করতে হয়েছে। দেশের বাইরে সহজে তো আর হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তাই সব কিছু নিজেকেই করতে হতো। রিয়াদ স্যান্ডউইচগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে এক গ্লাস জুস নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখতে পেল মায়া ঘুমিয়ে গেছে। সে নিঃশব্দে বেড সাইড টেবিলে খাবারগুলো রেখে মায়াকে আলতো করে ডেকে তুলল। তারপর সুন্দর করে বেডের সাথে হেলান দিয়ে বসালো। মায়ের সামনে স্যান্ডউইচ ধরতে সে খেতে আরম্ভ করলো। হঠাৎ মায়া বলে উঠল, আপনি খেয়েছেন? মায়ের এতটুকু কথা রিয়াদের মনকে শান্ত করে দিল। না, তুমি খাও, তারপরে আমি খাবো। দুজনে একসাথে খেলে সমস্যা কোথায়? একেই হয়তো বলে কবুলের শক্তি। একটা কবুল বলার সাথে সাথেই দুজনের হৃদয় কি শক্ত বন্ধন তৈরি হয়েছে। মায়ের একটা স্যান্ডউইচ নিয়ে রিয়াদের মুখের সামনে ধরল। রিয়াদ কথা না বাড়িয়ে স্যান্ডউইচ খেয়ে ফেল। দুজনেই একসাথে খাবার খেলো। এক গ্লাস জুসের অর্ধেক মায়া খেলো আর অর্ধেক রিয়াদ খেলো। কথায় আছে না, স্বামী স্ত্রী একসাথে খেলে মহব্বত বাড়ে। দুজনে খাওয়া শেষ হতেই রিয়াদ মায়াকে ওষুধ খাইয়ে দিল। এর মধ্যে সার্ভেন্ট এসে সব কিছু নিয়ে গেল। ঘুমাও, রাত্রে ঘুম হয়নি। ওষুধ খাইয়ে দিয়েছি, ঘুম থেকে উঠলে ভালো লাগবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মায়া ঘুমিয়ে গেল। ঘুমাবেই না কেন, সারা রাত যে ধকল গেছে শরীর উপর দিয়ে। মায়া ঘুমিয়ে যেতে রিয়াদ অফিসের জন্য রেডি হলো। যাওয়ার সময় এসি পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে মায়ের শরীরে কম্বল জড়িয়ে দিল। তারপর রুমটা একদম অন্ধকার করে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় সার্ভেন্টদের বলে গেল, ম্যাডামের যেন ঘুমে ডিস্টার্ব না হয়। ম্যাডামকে কেউ ঘুম থেকে ডেকে তুলবে না। তার যখন আপনা আপনি ঘুম ভাঙবে তখনই যেন ওঠে। বাড়ির সব কাজ সাবধানে করবে সবাই, একটু যেন শব্দ না হয়। বলে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। অফিসে যাওয়ার সাথে সাথেই বলে উঠল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমাদের যে অ্যামুজমেন্টের পার্কে নতুন প্রজেক্টের ফাইল শুরু হয়ে গেছে। আমার মনে হয় স্যার এটা এইচ কোম্পানির কারসাজি। তারা প্রজেক্টটা পায়নির জন্য আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করেছে। সেসব কথা পরে চিন্তা করা যাবে। এখন বলো, সিসিটিভি ফুটেজ চেক করেছো? জি স্যার, কিন্তু সিসিটিভি ফুটেজ কিছুই পেলাম না স্যার। রিয়াদ গম্ভীর মুখে কেবিনে চলে গেল। যতটুকু মেজাজ ভালো ছিল সকালবেলা তার থেকে দ্বিগুণ খারাপ হয়ে গেল। ম্যানেজারকে আসতে বলো। জি স্যার। কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার এসে হাজির আশিকের সাথে রিয়াদের কেবিনে। সেই সাথে বাকি সব এমপ্লয়ি এসে রিয়াদের কেবিনে দরজার সামনে দাঁড়ালো। তারা জানে না আজকে কার কপালে শনি আছে, কারি বা আজকে পৃথিবীতে শেষ দিন। সকলে ভয়ে হাত পা কাঁপছে। বুঝলে আশিক, আমি যতই ভালো হতে চাই, মানুষ কেন জানি আমাকে ভালো হতে দিতে যায় না। মানে আমি বুঝতে পারি না আমার মতো শান্তশিষ্ট মানুষের পেছনে লাগার কি আছে। কারোরই জানের মায়া নেই। জানের মায়া থাকলে আমার সাথে লাগতে আসতো না রে আশিক। স্যার, আপনি এসব কি বলছেন?
আমি কতদিন ধরে আপনার সাথে কাজ করি, কখনো কি আমার নামে কিছু শুনেছেন? আমি ফাইল চুরি করিনি স্যার। আশিক, আমি কি একবারও ফাইল চুরির কথা বলেছি? না স্যার। এবার তো ম্যানেজারের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে যে কেন এসব বলতে গেল। দেখেছিস আশিক, মানুষ একটু বোঝে না। আমি কি কাউকে একবার প্রোফাইল চুরির ব্যাপারে জিজ্ঞাসা করছি? আমি কিন্তু কাউকে একবারও ফাইল চুরির কথা বলিনি। আশিক, ল্যাপটপটা চালু কর। আশিক ল্যাপটপ চালু করার সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠল গতকাল রাতের কাহিনী। সাথে সাথে ম্যানেজার আশিকের পা ধরে বলতে লাগলো, স্যার এবারের মতো মাফ করে দিন, আর এমন হবে না স্যার। প্লিজ আমাকে মাফ করে দিন স্যার, জীবনে আর কোনো দিন এরকম ভুল হবে না। আমার ডিকশনারিতে ক্ষমা নামক কোনো জিনিস নেই। আমার ডিকশনারিতে ভুল হলে সেটা ভুল হিসেবে গণনা করা হয়। সেটা এই অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি জানে। আমার কাছে ভুল মানে মৃত্যু, আর বিশ্বাসঘাতকদের এখানে কোনো জায়গা নেই। আশিক, অনেক দিন হলো ইকু পিকু শুকিয়ে গেছে। বেচারারা অনেক দিন পরে তাজা মাংস পাবে, অনেক খুশি হবে আশিক। রিয়াদের কথা শুনে সবার শরীর কাঁটা দিয়ে উঠল। ভয়ে সবার গলা শুকিয়ে গেল। ইকু পিকু হলো রিয়াদের পোষা দুটি কুমির, আর বাকিটা নিশ্চয়ই বলতে হবে না। এমন সময় হঠাৎ ম্যানেজার রিয়াদের দিকে তাকিয়ে বন্দুক তাক করলো। আজকে তোকে শেষ করে তবেই মরবো। এই গুলি করতে যাবে, সাথে সাথে পেছন থেকে গার্ড এসে ম্যানেজারের পায়ে গুলি মারল। ম্যানেজার মুখ থুবড়ে ফ্লোরে পড়ল। ওকে এমনভাবে মারবি যাতে সবার আত্মা কাঁপে। ইকু পেকুকে দিয়ে খাওয়াবি। ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা। গার্ডরা ম্যানেজারকে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রাণ খুলে সবাই শুনে রাখ, কেউ যদি এরকম বিশ্বাসঘাতকতা করে আমার সাথে, তার এই পৃথিবীতে সেই দিনই শেষ দিন। আশা করি সবাই বুঝতে পারছে। এখন এইখানে দাঁড়িয়ে থেকে তামাশা না দেখে যার যার কাজে যাও। রিয়াদের বলতে দেরি, কিন্তু সবার কাছে যেতে 1 মিনিটও দেরি হয়নি। আজকে অফিসে কেউ একজন অনুপস্থিত আছে। আশিক দেখ। হ্যাঁ স্যার, রিপার নামে নতুন ছেলেটা আজকে আসেনি। আমার কাছে অসুস্থতা বলে ছুটি নিয়েছি। পালিয়ে গেছে। যে যেখান থেকে পারবি খুঁজে নিয়ে আসবে। এমনভাবে মারবি, তোকে কি আরো বলতে হবে কিছু আশিক? আশিক মাথা নাড়িয়ে না বোঝালো। দয়া করে কাজে রেখেছিলাম। আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি শুধুই মৃত্যু। স্যার আপনি জানলেন কিভাবে সব কিছু? আমি কয়েকবার ম্যানেজারের সাথে ওই নতুন ছেলেটাকে কথা বলতে দেখেছি, তখনই আমার সন্দেহ হয়েছে। দেখ ফাইল, ওইটা নকল চুরি হয়েছে, আসলটা তো আমার বাসাতেই আছে। আপনি আসলটা কখন বাসায় নিয়ে গেলেন? আমি তো দেখলাম না। আর কালকে রাতেও আমি ফাইল গুছিয়ে রেখেছিলাম। তাদের স্যার বিয়ে করেছে, অথচ কেউ জানে না এই ব্যাপারে। বিষয়টা তাদের কাছে অবাক করার মতো। তার থেকেও বেশি অবাক করার বিষয় হলো তাদের স্যার বিয়ে করেছে। তারা হয়তো কল্পনাও করতে পারেনি যে রিয়াদ বিয়ে করবে। এখানে এরকমভাবে সবার চিৎকার দেওয়ার কি আছে? সে মানুষ, বিয়ে করতেই পারে। এখানে অস্বাভাবিক কি? সবাই দাঁড়িয়ে না থেকে যার যার মতো কাজ করেন। আশিকের ধমক শুনে সবাই চুপচাপ তার মতো কাজ আরম্ভ করলো। আশিক চলে যেতেই আবার সবার মধ্যে গুঞ্জন আরম্ভ হলো। এটাই স্বাভাবিক। প্রায় রাত 9টা রিয়াদ বাড়িতে ফিরল। রুমে আসতেই দেখতে পেল রুমে ডিম লাইট জ্বলছে। ডিম লাইটের মৃদু আলোয় দেখা যাচ্ছে মায়া ঘুমিয়ে আছে। তাই সে আর ডিস্টার্ব না করে সরাসরি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসতেই দেখতে পেল সার্ভেন্ট দরজায় নক করেছে। ভেতরে আসো। সার্ভেন্ট খাবার রেখে চলে যেতে নিলেই রিয়াদ বলে উঠল, ম্যাডাম খেয়েছে? জি স্যার, খেয়েছে। আমি চলে যাওয়ার পর তোমাদের ম্যাডাম কি কি করেছে? আপনি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ম্যাডাম ঘুম থেকে উঠেছে। ধরতে গেলে প্রায় বিকেলবেলায় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে ম্যাডামকে আমরা কিছু হালকা খাবার দিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর ম্যাডাম বলল ম্যাডামের নাকি ভালো লাগছে না বাড়ির ভেতর, তাই ম্যাডামকে সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখানো হয়েছে। সন্ধ্যার দিকে ম্যাডাম কিছু ফ্রুটস খেয়েছে। তারপরে 8টার দিকে ম্যাডাম রাতের খাবার খেয়েছে। ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু স্যার আপনি তো বলেছেন ম্যাডাম যেন 8টার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলে। গুড, বেশ ভালো করেছো। যাও এখন। সার্ভেন্ট চলে যেতেই রিয়াদ নিঃশব্দে নিজের খাবার খেয়ে মায়ের পাশে শুয়ে পড়ল। তারপর মায়াকে নিজের কাছে টেনে নিল। মায়াকে দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। মেয়েটা একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে।
বাচ্চারা যেমন নিচের ঠোঁট ফুলিয়ে ঘুমায়, মায়াও ঠিক তেমনিভাবে ঘুমিয়ে আছে। রিয়াদ টুস করে মায়ের ঠোঁটে চুমু খেলো, তারপর আর কি মায়াকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মায়ের গলায় মুখ ডুবিয়ে গভীর কয়েকটা শ্বাস নিল। মায়ের শরীরে এই ঘ্রাণটা রিয়াদের খুব প্রিয়। মায়ের নিঃশ্বাস মায়ের গলায় পড়ে, খানিকটা নড়েচড়ে ওঠে, আবার ঘুমিয়ে গেল। রিয়াদের গতকাল রাতে খুব ভালো ঘুম হয়েছে, কোনো ঘুমের ওষুধ ছাড়াই সে নিশ্চিন্তে ঘুমিয়েছে। এই প্রথম মনে হয়। ভাবতেই রিয়াদ মুচকি হাসলো। এটাই তো তার ঘুমের ওষুধ। আর একটা জিনিস সে আজকে সারাদিন খুব ভালো করে লক্ষ্য করেছে, তার কখনো বাড়িতে আসতে মন চায়নি, কিন্তু আজকে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে মনে হয়েছে বাড়িতে ছুটে আসুক সে। মনে হয়েছে তার খুব মূল্যবান জিনিস এখানে সে রেখে গেছে। এসব কথা ভাবতে ভাবতে রিয়াদ যে কখন ঘুমিয়ে গেছে সে বুঝতেই পারেনি। সকালে সূর্যের আলোয় মায়ের ঘুম ভাঙতেই মায়া দেখতে পেল রিয়াদ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। মুচকি হাসলো রিয়াদের এমন কাণ্ড দেখে। এমন সময় রিয়াদও চোখ খুলল। শুভ সকাল ম্যাডাম। শুভ সকাল। আপনি কখন এসেছেন? আমি তো বুঝতেই পারিনি। আমি মনে হয় ঘুমিয়ে গেছিলাম। আপনি আমাকে ডাকবেন না তো? জি ম্যাডাম, আমি যখন বাড়িতে এসেছি তখন আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। আপনাকে ডেকে আমি কি কাজ করাবো? আপনার কি কোনো কাজ ছিল তখন? তাহলে শুধু শুধু কেন আপনার কাঁচা ঘুম আমি ভাঙাতে যাব? তবু কিচ্ছু না। চলুন উঠে তাড়াতাড়ি ফ্রেশ হবেন, দেন খাওয়া দাওয়া করবেন। এভাবেই বেশ হাসি খুশিভাবেই তাদের দুজনের ছোট্ট জীবন চলছিল, যেখানে সুখের কোনো কমতি ছিল না। মায়া ভেবেছিল রিয়াদকে ভালো করতে হয়তো তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, বাড়ি আক্তারকে খুব কঠোরভাবে শাসন করতে হবে, কিন্তু কোনো কিছুই হয়নি। রিয়াদ আপনি তার কাছে ধরা দিয়েছে। ম্যাডাম, আপনি প্লিজ রান্নাঘর থেকে চলে যান। স্যার জানতে পারলে আমাদের ভীষণ বকবে। রাখো তো তোমাদের স্যারের কথা। আমি কি কখনো রান্নাঘরে আসিনি নাকি? আগে তো 24 ঘন্টা রান্নাঘরে থাকতে হয়েছে, আর এই ব্যাটা কি না আমাকে রান্নাঘরে আসতে দেবে না। আজকে তোমার স্যারের জন্য আমি নিজ হাতে রান্না করে নিয়ে যাব দুপুরে অফিসে, তোমাদের স্যারের প্রিয় খাবার। মায়ের কথা শুনে সার্ভেন্টরা মিটিমিটি করে হাসলো। এটা এখন তাদের নিত্যদিনে দেখা কাহিনী। আগে যেমন রিয়াদ রেগে বাড়ি মাথায় তুলতো, সবাই তার ভয়ে কোটিশুটি হয়ে থাকতো, কিন্তু এখন দেখা যায় এই বাড়িতে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এই বাড়ি চলে এখন মায়ের কথায়। মায়া একবার রেগে গেলে কিভাবে তাকে শান্ত করানো যায় এই নিয়ে রিয়াদের চিন্তার শেষ থাকে না। আগে তারা তাদের স্যারের রাগকে ভয় পেত, এখন স্যার তাদের ম্যাডামের রাগকে ভয় পায়। ব্যাপারটা তাদের কাছে বেশ ভালোই লাগে। রিয়াদের প্রিয় খাবারগুলো রান্না শেষে মায়া সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে গেল গোসল করতে। তারপর সে সব কিছু নিয়ে রওনা দিল রিয়াদের অফিসের উদ্দেশ্যে। সার্ভেন্টরা না করেছে রিয়াদ যেন কোনো কিছু না জানে। সে রিয়াদকে সারপ্রাইজ করে দিবে। অফিসে যাওয়ার পরে সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের রিয়াদ স্যারের কেবিন কোন দিকে? যে ম্যাম, স্যারের কেবিন 8 ফ্লোরে। মায়া তাকে থ্যাংক ইউ বলে যেতে নিলে রিসেপশনিস্ট বাধা দিয়ে বলল, মায়া ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনার কাছে কি স্যারের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? না। প্লিজ ম্যাম, স্যার অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত কারোর সাথে দেখা করেন না। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় আপনি ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন স্যারের জন্য। স্যার কিছুক্ষণের মধ্যে মিটিং শেষ করে যাবে, তখন আমি আপনার কথা বলবো। ওয়েটিং রুম? জি ম্যাম, আপনি একটু আমার কথা শুনুন। স্যার রেগে গেলে আমার চাকরি থাকবে না। আর কোনো কথা না বাড়িয়ে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো রিয়াদের জন্য। অপেক্ষা করতে করতে কখন যে ওয়েটিং রুমে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। প্রায় আধা ঘন্টা পরে রিয়াদ মিটিং থেকে ফিরে আসার সময় রিসেপশনিস্ট তাকে বলল, স্যার, আপনার সাথে একজন ম্যাডাম দেখা করতে এসেছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এসেছে দেখা করতে। তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলেছি। আপনি কি তার সাথে দেখা করবেন? দেখা করতে চাইলে আমি ম্যামকে ডেকে দিচ্ছি। ম্যাম ঘুমিয়ে গেছে। রিসেপশনিস্টের কথা মতো ওয়েটিং রুমের দিকে তাকাতেই রিসেপশনিস্টের দিকে চোখ গরম করে সে তাড়াহুড়ো করে রুমের ভিতর প্রবেশ করলো। তাকে এভাবে তাড়াহুড়ো করে মায়ের কাছে যেতে দেখে রিসেপশনিস্ট কিছুটা ঘাবড়ে গেল। তাকে ঘাবড়াতে দেখে আশিক বলে উঠল, আপনার চাকরি এখন থাকবে কিনা সেটা ভাবুন, উনি আমাদের ম্যাডাম। স্যার, উনি তো আমাকে পরিচয় দেননি। উনি তো আমার কথা এমনি মেনে নিয়েছে। আমাকে বললে আমি তো কেবিনে নিয়ে যেতাম।
পায়না রিসেপশনিস্ট কান্না করে দেয়। রিয়াদ মায়ের সামনে হাঁটু গেড়ে বসে ধীরে ডেকে উঠল। রিয়াদের ডাকে মায়া ফিট করে চোখ হলো। তুমি এখানে আসবে আর আমাকে বলনি কেন? আপনি এসেছেন সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। বলে দিলে সারপ্রাইজ হবে কেমন করে? আপনার জন্য দুপুরের খাবার নিয়ে আসছি। আর শোনেন, রিসেপশনিস্টকে কিছু বলবেন না, সে তার নিজের কাজ করেছে। এখানে আমার ভুল হয়েছে, আমি আমার পরিচয় দেই না, সেই জন্যই সে আমাকে কেউ আসতে দেয়নি। রিয়াদ আর মায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে পাজা কোলে তুলে নিল। আশিক খাবারের ব্যাগটা নিয়ে রিয়াদের পিছু পিছু ছুটল। কেবিনে আসতেই মায়াকে নিজের চেয়ারে বসিয়ে দিল। আশিক খাবারগুলো টেবিলের উপর রেখে চলে গেল নিঃশব্দে। সেটা আমি পরে দেখে নিব। তা ম্যাডাম কি এনেছেন আমার জন্য? আপনার জন্য আজকে নিজ হাতে রান্না করে নিয়ে আসছি আপনার প্রিয় খাবার। রিয়াদ মায়ের কথা শুনে তাড়াতাড়ি করে মায়ের হাত পা চেক করতে লাগলো। কি করছেন কি? আমার কিছু হয়নি। তোমাকে না আমি বলেছি তুমি রান্নাঘরে যাবে না? বাড়িতে সার্ভেন্ট আছে কি করতে? তোমাকে রান্নাঘরে যেতে বলেছিল কে? আমি কি একবারও বলেছি তুমি আমার জন্য রান্না করো? যদি তোমার হাত পা পুড়ে যেত তখন কি হতো? আরে বাবা, তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে আমি কখনো আগে রান্নাঘরে যাইনি। আগে সব সময় রান্নাঘরে থাকতে হতো। আর তুমি একটু রোমান্টিকতাও বোঝো না? আমি রোমান্টিকতা বুঝি না আমি? আচ্ছা রাতে বুঝিয়ে দেব নে রোমান্টিকতা কি। নিন, এখন এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নিন, অনেক বেলা হয়ে গেছে। সত্যি রিয়াদের খিদে পেয়েছে, তাই আর সে কোনো কথা না বাড়িয়ে খাবার খেতে আরম্ভ করলো। সে নিজেও খাচ্ছে, সাথে মায়াকেও খাইয়ে দিচ্ছে। এই কয়েকদিনের মায়ের অভ্যাস হয়ে গেছে রিয়াদের হাতে খাওয়ার। সচরাচর এখন সে খুবই কম হাত দিয়ে খাবার খায়। রিয়াদি তাকে বেশিরভাগ সময় খাইয়ে দেয়। দেখা যায় যখন রিয়াদ বাসায় থাকে না তখন সে নিজের হাতে খায়। খাওয়া শেষ হতেই রিয়াদ সব কিছু গুছিয়ে কল দিল। একজন সার্ভেন্ট এসে সব কিছু নিয়ে গেল। মায়াকে চেয়ার থেকে উঠিয়ে সে চেয়ারে বসে মায়াকে তার কোলে বসালো। মায়া দুহাত দিয়ে রিয়াদের গলা জড়িয়ে ধরলো। এখন যদি হঠাৎ করে কেউ কেবিনে চলে আসে তখন কি হবে? কারো এত বড় বুকের পাটাই নেই যে আমার কেবিনে নক না করে ভিতরে আসবে। ম্যাডাম আমার ভীষণ প্রেম পাচ্ছে বলে মায়ের গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো রিয়াদ। মনে হচ্ছে তার ভীষণ নেশা লাগছে, যাকে বলে মায়াময় নেশা। কি করছেন কি? ছাড়ুন আমাকে। এটা বাসা না, এটা অফিস। আপনার না হয় লজ্জা শরম বলতে কিছু নেই, আমার তো আছে। তোমাকে আজকে শাড়ি পরে আসতে কে বলেছিল? কেন, আপনার জন্য পড়েছি। আমার জন্য পড়লে শুধু আমি দেখব, অন্য কেউ দেখবে না, এটা মাথায় রাখবে। যখন ওয়েটিং রুমে ঘুমিয়ে পড়েছিলে তখন কোমর থেকে শাড়ি সরে গিয়েছিল, সেটা কি তোমার খেয়াল আছে? শাড়ি যদি ঠিকঠাক মতো গুছিয়ে না রাখতে পারো তাহলে পরো কিসের জন্য? রিয়াদের কথা শুনে মায়ের সত্যি ভীষণ খারাপ লাগছে। সে ঘুমের মধ্যে এই বিষয় খেয়াল করেনি। রিয়াদকে রাখতে দেখে মায়া শক্ত করে রিয়াদকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে দিয়ে রিয়াদের গলায় মুখ লুকালো। যা দেখে রিয়াদের রাগ হালকা হয়ে গেল। তাকে আর পাইকে মায়ের চুল ধরে তার মুখ বরাবর নিয়ে আসলো। তারপরে কিস করতে আরম্ভ করলো। স্পর্শগুলো যখন আরেকটু গভীর হতে আরম্ভ করলো সে সময় আশিক এসে দরজায় নক করলো। শব্দ শুনে মায়ের রিয়াদকে খুব কষ্টে ঠেলে দূরে সরিয়ে দিল। তাড়াতাড়ি করে তার কোল থেকে নেমে উঠে যায় দাঁড়িয়ে। দাঁড়িয়ে গেল। বেচারার মেজাজ খারাপ হয়ে গেল। মাটি একটু আদর করছিল আর এখন এসে হাড্ডি হতে হবে। বিরক্তি দিতে চোখ মুখ কুচকে নিল। দেখুন, কেউ হয়তো এসেছে। দরজা নক করলো কয়েকবার, মনে হয় কোনো প্রয়োজনীয় কথা হতে পারে। রিয়াদের অনুমতি দিতেই রুমের ভিতর আশিক প্রবেশ করলো। স্যার একটু পরে মিটিং আছে, সবাইকে কি মিটিংয়ের জন্য তৈরি হতে বলবো নাকি মিটিং ক্যান্সেল? যাও বলে ফেলো না, মিটিং ক্যান্সেল করতে হবে না। তোমার ম্যামকে গাড়িতে দিয়ে আসো। জি স্যার। চলুন ম্যাম। ভাইয়া, আপনার জন্য খাবার নিয়ে আসছি, নিচ থেকে এসে খেয়ে নেবেন। জি ম্যাডাম। মায়াকে নিয়ে চলে যেতে রিয়াদ গার্ডদের ফোন করে কিছু একটা বলতেই কিছুক্ষণের ভিতর একজনকে ধরে কেবিনে নিয়ে এসে হাজির তারা। আমার অফিসে কাজ করতে গেলে কিভাবে থাকতে হবে, কিভাবে কি করতে হবে সেটা তো প্রথমেই রুলসে দেওয়া থাকে। কন্ট্রাক্ট সাইন করার সময় পড়ে নিসনি? তোর কত বড় সাহস, তুই আমারই কলিজার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিলি। তোর কলিজা আছে বলতে হবে। তোর ওই দু চোখ দিয়ে দেখেছিস তাই না? চল তোর চোখ দুটোই আজকে খুলে নেই।
স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার। আমি জানতাম না ওইটা ম্যাডাম। আমি আর জীবনে কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না স্যার। মাফ করে দিন স্যার। লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে রিয়াদের হাতে থাকা চাকুটি চোখের ভিতর গেঁথে দিল। কি ভয়ঙ্কর দৃশ্য! লোকটির চিৎকারে মনে হচ্ছে সম্পূর্ণ বিল্ডিং কেঁপে উঠল। আশিক দৌড়ে কেবিনে আসতেই এমন অবস্থা দেখে ঘাবড়ে গেল। সে তখনই বুঝতে পেরেছিল কিছু না কিছু একটা হবে। আশিক গার্ডদের ইশারা করতেই লোকটিকে তারা সেখান থেকে নিয়ে চলে গেল। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তকণাগুলো ক্লিনার এসে পরিষ্কার করে দিয়ে গেল। স্যার আপনি শান্ত হন। ম্যাডাম জানলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম কিন্তু এসব বিষয়ে কিছু জানে না। আমি কিভাবে শান্ত হব আশিক? তুই দেখিসনি কিভাবে লালসা ভরা দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়েছিল ওই শালার পুঁতে? কত বড় সাহস আমার জিনিসের দিকে চোখ দেয়। আশিক, ওর একটু টুকরো টুকরো করবি? স্যার সেসব পরে দেখা যাবে, আপনি শান্ত হন। রিয়াদকে পাগলের মতো করতে দেখে আশিক কিছুটা ভয় পেয়ে গেল। বেশ কিছুদিন হলো রিয়াদের এমন ব্যবহার আর লক্ষ্য করা যায় না, বিশেষ করে যেদিন থেকে মায়া তার জীবনে এসেছে। তবে আজকে রিয়াদের এমন পাগলের মতো ব্যবহার দেখে আশিক কিছুটা ভয় পাচ্ছে। না জানি আবার কোন বিপদ আসে। লাল টকটকে চোখ টালমাটাল পায়ে রিয়াদ রুমে প্রবেশ করতে দেখলো মায়া ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকতে দেখে রিয়াদ মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর সমস্ত মুখে ছোট ছোট কিস করতে আরম্ভ করলো। ধীরে ধীরে নিচে নামতে মায়া ধপ করে তাকালো। দুহাত দিয়ে রিয়াদকে ধাক্কা দিতে আরম্ভ করলো। মায়ের বাধা দেওয়া রিয়াদের পছন্দ হলো না, যার কারণে ভালোবাসার স্পর্শগুলো ধীরে ধীরে কামড়ে পরিণত হলো। মায়া যেন সহ্য করতে পারল না। কামড় ঠিক এতটা জোরে ছিল, মায়া যত বাধা দিচ্ছে রিয়াদ তত উগ্র হচ্ছে। এক পর্যায়ে মায়া সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। সেই রাতটা ছিল মায়ের জন্য বিষদময়। সেদিনের পর থেকে মায়া বলতে গেলে এক প্রকার ঘরবন্দি বা নজরবন্দি। মায়া সব কিছুই বুঝতে পারে, তবে কিছু বলে না। তার জীবন তো আগে থেকেই এমন ছিল, সে তো জেনে শুনেই জীবনটা চয়েস করেছে। তবে তার মনে এতটুকু দৃঢ় বিশ্বাস আছে সে রিয়াদকে তার নিজের মতো করে গুছিয়ে নিয়ে ছাড়বে। রিয়াদ তাকে নজরবন্দি করে রাখলেও সে এই সবে পাত্তা দিচ্ছে না। এর মধ্যেই ঘটল এক বিপত্তি। রিয়াদ মায়াকে নিয়ে নির্জন নামে এক দ্বীপে বেড়াতে গেল। বিশেষ দ্রষ্টব্য, দ্বীপের নাম সম্পূর্ণ কাল্পনিক। সে দ্বীপে না আছে নেটওয়ার্ক, না সে যোগাযোগ ব্যবস্থা করার কোনো ভালো সুযোগ। এর মধ্যে রিয়াদ সে দ্বীপটি সম্পূর্ণ নিজে ভাড়া করেছে, সেখানে থাকার রিসোর্টটিও। শুধু কিছু স্টাফ ছাড়া আশেপাশে কেউ নেই। যদিও বা মায়ের বোরিং লাগছে না, সবসময় রিয়াদ তার কাছেই থাকে। সে বেশ ভালোই বুঝতে পারছে রিয়াদ তাকে পুরোপুরি নিজের আয়ত্তে আনতে যাচ্ছে। রিয়াদ বিছানায় বসে কিছু একটা ভাবছিল। ঠিক তখনই মায়া পিছন থেকে রিয়াদকে জড়িয়ে ধরল। মায়া বলে উঠল, আমাকে একটু বেশি বেশি আদর করুন তো মিস্টার রিয়াদ। মায়ের কথা শুনে রিয়াদ বেশ খানিকটা চমকে গেল। চমকে যাবারই কথা, কারণ সেদিনের পর থেকে মায়া রিয়াদের সাথে বেশ নারাজ ছিল। সেই সাথে মায়া কখনো রিয়াদকে এভাবে বলেনি। বেশিরভাগ সময় সে মায়ের লাজুকতার সাথে বেশ পরিচিত। তবে এটার একটা কারণ আছে। মায়া রিয়াদকে নিজের সাথে ফ্রি করতে চায়, রিয়াদের সমস্যার সমাধান হতে চায়। সেভাবে রিয়াদের নজরবন্দি থাকতে চায় না। এমন পদক্ষেপ নেওয়া মায়ের রং। রিয়াদ মায়ের হাত ধরে একটানে পেছন থেকে সামনে নিয়ে এসে তার কোলের উপর বসালো। মিসেস, আপনার কি জ্বর হয়েছে নাকি শরীর খারাপ হয়েছে আপনি এই কথা বলছেন? কেন, আমি কি এরকম কথা বলতে পারি না? অবশ্যই পারেন। হয়তো এটা হয়তো আপনার নতুন রূপ, যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি। কথাগুলো বলতে বলতে রিয়াদ মায়ের গলায় নাক ঘষতে আরম্ভ করলো। খুব বেশি করে ভালোবাসতো রিয়াদ আজ আমায়, যেন আমাদের বেবি হয়। তুমি কি বললে আবার বলো তো? আমার একটা বেবি চাই রিয়াদ, যেন আমি কখনো আপনাকে আর আপনি কখনো আমাকে ছেড়ে যেতে না পারেন। আমি আপনাকে খুব ভালোবাসি রিয়াদ, খুব বেশি ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যাবেন না, আমি কিন্তু শেষ হয়ে যাব। ভালোবাসো না রিয়াদ। মায়ের কথাগুলো বলতে বলতে রিয়াদের ঠোঁটের গলে পাগলের মতো চুমু দিতে আরম্ভ করলো। রিয়াদ মায়ের ডাকে সাড়া দিতে আরম্ভ করলো। সে আর নিজেকে আটকে রাখলো না। তবে আজকে কেন যেন রিয়াদ মায়ের সাথে পেরে উঠছে না। মায়ের রিয়াদকে পাগলের মতো চুমু খাচ্ছে, আর এদিকে হাত দিয়ে রিয়াদের শার্টের বোতামগুলো
খুলে ফেলল। রিয়াদকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে মায়া রিয়াদের বুকের উপর বসে পড়ল। সেই সাথে রিয়াদের সমস্ত বুকে নিজের ঠোঁটে আলতো পরশ দিতে আরম্ভ করল। রাত প্রায় গভীর, মায়া ঘুমিয়ে আছে। রিয়াদ উঠে মায়ের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল মায়ার দিকে। আজকের মায়া ছিল উন্মাদ। মায়াকে কন্ট্রোলে আনতে রিয়াদের বেশ বেগ পোহাতে হয়েছে। সব কথা ভাবতে ভাবতেই রিয়াদ বিছানা থেকে উঠে দাঁড়ালো। অন্য একটা রুমে গিয়ে আশিককে কল করলো। আশিকের সব যাবতীয় খবরাখবর নিল। মায়া জানে এখানে কোনো নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক আছে রিয়াদের আদেশ মতো, সবাই নেটওয়ার্কের বাইরে ভেবে রিয়াদ হাসল। গঙ্গানির শব্দ শুনে মায়ের ঘুম হালকা হয়ে আসলো। শব্দটা যখন আরও তীব্র হতে লাগলো, সাথে সাথে মায়ের তাড়াতাড়ি করে উঠে বসে পড়ল। পাশে তাকাতেই দেখলো রিয়াদ বিছানায় শুয়ে থেকে কাতরাচ্ছে। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলেন। বলতে বলতেই মায়া কেঁদে দিল। রিয়াদ কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না তীব্র ব্যথায়। কি হলো? এমন করছেন কেন? পেটে হাত দিয়ে আছেন কেন? পেট ব্যথা করছে? খুব বেশি বেশি ব্যথা করছে? মায়ের কিছু একটা মনে পড়তেই রিয়াদকে রেখে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। হসপিটালের বিছানায় অবচেতন হয়ে পড়ে আছে রিয়াদ। একপাশে মায়া রিয়াদের হাত ধরে বসে আছে। তখন ওরকম অবস্থা দেখে মায়া দিশেহারা হয়ে গেছিল। তখন তার হঠাৎ করে মনে পড়ে আশিককে ফোন দেওয়ার কথা। মায়া সব কিছুই জানতো যে রিয়াদ আলাদা রুমে সব কাজ করে, এমনকি সেখানে নেটওয়ার্কও আছে। কিন্তু যেহেতু রিয়াদ তাকে জানাতে চায়নি, সেও আর এই বিষয়ে বেশি ঘাটেনি। আশিককে খবর দিয়ে এসে দেখে রিয়াদ অবচেতন হয়ে পড়ে আছে বিছানায়। আর কিছুক্ষণ পরেই আশিক হেলিকপ্টার নিয়ে হাজির রিসোর্টে। তারপরই তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ম্যাডাম, এমন কেমন করে হলো? আমি কিছুই জানি না, ঘুমিয়েছিলাম, হঠাৎ গোঙানির আওয়াজে ঘুম ভেঙে যায়, তারপরে দেখি এই অবস্থা। তাদের কথার মাঝে ডাক্তার এসে উপস্থিত হলো কেবিনে। রোগী কি খাওয়া দাওয়াতে অনিয়ম করেছে? হ্যাঁ, ঘুরতে যাওয়ার আগে স্যার ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, কোনো দিন না খেয়ে থাকতো। রোগী ঠিকমতো না খাওয়ার কারণে পেটে অতিরিক্ত গ্যাস হয়ে আলসার হয়েছে, যার কারণে তীব্র পেট ব্যথা হয়েছিল। রোগীর খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে। নিয়মকানুন না মানলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা আশা করছি ওষুধ খেলে আর নিয়মিত খাওয়া দাওয়া করলে সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তার কিছুই নেই। আর হ্যাঁ, রোগীর জ্ঞান ফিরলে তাকে তরল জাতীয় জিনিস খাওয়াবেন বলে ডাক্তার কেবিন থেকে চলে গেল। রিয়াজ যে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না সেই বিষয়ে আমাকে কেন জানানো হয়নি আশিক? ম্যাম আসলে আগে তো আপনি সবসময় স্যারের খাওয়া দাওয়া খেয়াল রাখতেন, কিন্তু কিছুদিন হলো আপনি স্যারের খেয়াল রাখলেন না। সেই কারণে স্যার তেমনভাবে কিছু খাওয়া দাওয়া করতো না। আমি হাজারবার বললেও খেত না। আপনি মনে করে দেখেন, আমি একবার বলেছিলাম ওই বিষয়ে আপনাকে, কিন্তু আপনি আমার কথা শোনার আগেই তো স্যারের উপর রাগ করে চলে গেলেন। স্যার আপনার হাতে রান্না ছাড়া আর কারোর হাতে রান্না খেতে চায় না। স্যার প্রথমে আপনাকে রান্নাঘরে যেতে না করলেও এখন খেয়াল করে দেখবেন, আপনি যদি স্যারের জন্য রান্না করেন স্যার কিন্তু কিছু বলে না। মায়া আশিকের কথাগুলো ভেবে দেখলো আসলেই তো আগের মতো রান্নাঘরে গেলে রিয়াদ আর তাকে তেমন কিছু বলে না। যদিও আবার সব কাজ হেল্পিং হ্যান্ডই করে। সে বেশ ভালো করে খেয়াল করে দেখেছে। আগে বাসার কুক রান্না করলেও মায়া যে আইটেমটা রান্না করে সেটা দিয়ে রিয়াদ সবসময় খাবার খেত। অন্য কোনো আইটেম তার প্লেটে নিত না, যদিও বা রিয়াদ এটা কখনো প্রকাশ করেনি তার সামনে। যখন সে বুঝতে পারল তখন থেকে রিয়াদের খাওয়া দাওয়া সব কিছু খেয়াল সেই রাখত। কিন্তু হঠাৎ করে ওই রকম পরিস্থিতিতে পড়ে তার মানসিক অবস্থাটা একদম ভেঙে পড়েছিল। কিন্তু সে এখন বুঝতে পারছে কতটা ভুল সে করেছে। কিন্তু মায়ের মাথায় এতটুকু চিন্তা আসছে না যে আসলে দোষটা তার নয়, দোষটা পরিস্থিতির। ম্যাডাম কিছু ভাবছেন? ম্যাডাম না, কিছু ভাবছি না, এখানেই থাকো, আমি আসছি। কই যাচ্ছেন ম্যাডাম? স্যারের জ্ঞান ফিরিয়ে আপনাকে না দেখলে রাগারাগি করবে। আমি বাসায় যাচ্ছি খাবার আনতে, আমি না আসা পর্যন্ত কেবিনে থাকবে। জি ম্যাডাম। মায়া চলে গেল রিয়াদের জন্য খাবার আনতে। আর অন্যদিকে আশিক রিয়াদের পাশে বসে রইল। বেশ খানিকক্ষণ পর রিয়াদ পিটপিট করে চোখ খুলে আশেপাশে তাকালো। সমস্ত রুম পর্যবেক্ষণ করতে এসে বুঝতে পারল
মায়া নেই তার পাশে, তাড়াতাড়ি করে উঠে পড়ল। স্যালাইন দেওয়া হাতটাতে টান লাগলো। স্যার কি করছে নাকি? এমন করবেন না, হাতে ব্যথা পাচ্ছেন তো। দেখেন রক্ত উপর দিকে উঠেছে। আশিকের কথা তার কানে গেল কিনা বোঝা গেল না, তবে সে পাগলের মতো মায়াকে এই দিক থেকে ওই দিক খুঁজতে আরম্ভ করলো। মায়া কই? মায়াকে দেখছি না কেন? মায়া আমাকে ছেড়ে গেছে কোথায়? আশিক, মায়া, এটা হতে পারে না। মায়া আমাকে ছেড়ে যেতেই পারে না। মায়া কোথায়? এমন করবেন না প্লিজ। ম্যাম আসে আপনার জন্য খাবার আনতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আপনি এত হাইপার হবেন না স্যার, এটাই আপনার ক্ষতি হবে। তাহলে মায়াকে তাড়াতাড়ি ফোন করো, তাড়াতাড়ি আমার এখানে আসতে বলো। আমাকে একা রেখে কেন সে চলে গেছে? আশিক তাড়াতাড়ি মায়াকে ফোন করতে আরম্ভ করলো, কিন্তু মায়া ফোন ধরছে না। মায়াকে ফোন ধরতে না দেখে রিয়াদ আরো বেশি পাগলামি শুরু করলো। আমি জানতাম ও ফোন ধরবে না। ও আমাকে রেখে চলে গেছে, আমাকে রেখে চলে গেছে। ওকে তুই যেতে দিলে কেন আশিক? ও আর আসবে না, আর আসবে না। আমাকে রেখে চলে গেছে, আমাকে রেখে চলে গেছে আশিক। রিয়াদ পাগলামি করছে আর কেবিনে এটা ওটা চারিদিকে ছুঁড়ে মারছে। ডাক্তার নার্স তাদের কাছে যেতে পারছে না। স্যালাইন দেওয়া হাত থেকে অঝরে রক্ত পড়ছে, সেদিকে খেয়াল নেই তার। তার এখন মায়াকে চাই, যে কোনো মূল্যে মায়াকে চাই। মায়া কেবিনে আসছিল। রিয়াদের রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনি দৌড়ে তাড়াতাড়ি কেবিনে প্রবেশ করলো। প্রবেশ করতে দেখলো এই অবস্থা। রিয়াদ খেয়াল করেনি যে মায়া কেবিনে প্রবেশ করেছে। মায়া দৌড়ে গিয়ে রিয়াদকে জড়িয়ে ধরল। এই তো আমি এখানে। আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বলেন? এমন করছেন কেন? আমি তো আছি, দেখেন আমি এখানেই আছি, আপনাকে জড়িয়ে ধরে আছি। প্লিজ এমন হাইপার হবেন না, আপনার ক্ষতি হবে তো। আমি তো শুধু আপনার জন্য খাবার আনতে গেছিলাম। মায়ের কথা শুনে রিয়াদ শান্ত হয়ে গেল। রিয়াদ মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়ের যেন দম যায় অবস্থা। আমার জন্য কোথাও যেতে হবে না। কিসের জন্য তুমি খাবার আনতে গেছো আমাকে না বলে? আমি তোমাকে না দেখে পাগল হয়ে গেছি। আমি ভেবেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। কথাগুলো বলতে রিয়াদের চোখ থেকে এক ফোঁটা পানি মায়ের মাথায় পড়ল। আমি আপনাকে ছেড়ে কেন চলে যাব? আপনি কারণ দেখান। আমি আপনাকে বলেছি না আমি আপনাকে ভালোবাসি? তাহলে আপনার কেন আমার প্রতি বিশ্বাস নেই? মায়ের কিছুটা অভিমানী সুরে বলল। রিয়াদ হয়তো মায়ের অভিমান বুঝতে পারল। না, আসলে আমি ওভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছেন আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এখন আমাকে ছাড়ুন। বলে মায়া রিয়াদকে ছাড়ি নিয়ে তাকে বেডে বসিয়ে দিল। রিয়াদকে শান্ত হতে দেখে আশিক চোখের ইশারায় নার্সকে রুম পরিষ্কার করতে বলল। অন্যদিকে ডাক্তার রিয়াদের কাছে এগিয়ে যেতে চাইলে মায়া তাকে না করল। ম্যাডাম, স্যারের স্যালাইন এখনও শেষ হয়নি, স্যার এখনও দুর্বল। আমি এই হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি, আপনি অন্য হাতে স্যালাইন লাগিয়ে নিন। ডাক্তার আর মায়া যে যার মতো নিজের কাজ করতে লাগলো। মায়ের হাত ড্রেসিং করে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। ডাক্তার অন্য হাতে স্যালাইন লাগিয়ে কেবিন থেকে চলে গেল। তার পেছন পেছন সবাই বের হয়ে গেল। এখন শুধু রুমে একা আছে তারা দুজনে। মায়া কিছু না বলে চুপচাপ তার আনা খাবার রিয়াদকে খাওয়াতে আরম্ভ করলো। রিয়াদও চুপচাপ খেয়ে নিল। রিয়াদ খুব ভয় পেয়ে আছে, মায়াকে কিছু বলতে পারছে না তার রাগী চেহারা দেখে। তো তুমি কি রাগ করে আছো আমার উপর? জাস্ট এতটুকু কথাই মায়ের বোম ফাটানোর জন্য যথেষ্ট ছিল। কেন আমি রাগ করে থাকবো কেন? আমাকে কি মানুষ মনে হয়? আমি তো মানুষ না, আমি তো গরু ছাগল। আর কি এরকম পাগলের মতো করছিলেন কেন? কিছু মনে না দেখে মনে করেন যে সব মেনে নেব, তাই না? আমি চলে গেছি। কি আমি চলে গেছি? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমার কথাই কি আপনার কানে যাচ্ছে না? না মানে আসলে। কিসের না মানে আসলে? মুখ দিয়ে কথা বের হচ্ছে না? আমি বলিনি আমি আপনাকে পছন্দ করি। আমার মনে হয় আমি আপনার সাথে অভিনয় করছি। আমি কি আপনার চিটার মনে হয়? আমার কথার বিশ্বাস নেই? আমার মুখের কথার কোনো দাম নেই? আসলে আমিও ওভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছেন? বললেন আমাকে এভাবে বলতে চাননি, কিভাবে বলতে চেয়েছেন? আমার উপর যদি আপনার বিশ্বাস নাই থাকে তাহলে আপনি আমাকে কিসের ভালোবাসেন? এটা কোন ধরনের ভালোবাসা আমাকে বলেন? আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিলেই তো হয়। নিজেকে খুব পাগল প্রেমিক মনে করেন, তাই না? আর আমি কিছুই না। আমাকে তো আপনার মানুষ মনে হয় না। মানুষ মনে করলে এতটুকু বিশ্বাস থাকতো আপনার আমার প্রতি। কথাগুলো বলতে বলতে মায়া এবার কান্না করে দিল। রিয়াদ মায়াকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিল। সরি, আর এমন হবে না। সরি, আর কান্না করো না প্লিজ।
তোমার কান্না দেখলে আমার কষ্ট হয়। আসলে আমি তখন তোমাকে না দেখে হাইপার হয়ে গেছিলাম। আমার মাথাতেই কথা আসেনি। আমি তখন কি করেছি আমি নিজেও বুঝতে পারিনি। আমার কি মনে হয় রিয়াদ জানেন, আমি মনে হয় আপনার কাছে কুকুর বিড়াল কেউ মানুষ এত পাহারা দিয়ে রাখে না যতটা আপনি আমাকে পাহারা দিয়ে রাখেন। আমার সাথে তো আপনার কোনো বিশ্বাসই নেই। যেখানে বিশ্বাস থাকে না সেটাকে ভালোবাসা বলে না। আপনি যদি আমাকে সত্যিই ভালোবাসতেন তাহলে আমার প্রতি আপনার বিশ্বাস থাকতো যে আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। সরি আমার বউজান, আমি আর কখনো এমন করব না। আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। এবারের মতো মাফ করে দাও। একটুখানি সুস্থতা দাও। সুস্থ হওয়ার পর আমি কান ধরে উঠবস করব যে আমি সত্যি বলতেছি। না, আপনাকে কান ধরে উদ্বাস করতে হবে না। আমি আপনার কথা বিশ্বাস করছি। তবে আপনি যদি আমার বিশ্বাস ভাঙেন তাহলে আমি সত্যিই আপনাকে ছেড়ে চলে যাব। এমন জায়গায় চলে যাব যেখানে আপনি চাইলেও আমাকে আর কোনো দিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। মায়ের সম্পূর্ণ কথা শেষ করার আগে রিয়াদ মায়ের ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিতেই মায়া জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। মায়ের ঠোঁট দুটো লাল টকটকে হয়ে গেছে, যেন এখনই রক্ত বের হয়ে যাবে। আর কখনো এমন কথা বলবে না। তোমার কিছু হলে আমি নিজেই শেষ হয়ে যাব। আমাকে শেষ করার জন্য কোনো বন্ধকের দরকার হবে না তখন। আমি বলছি আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। আর কখনো তোমার উপর আমি বিশ্বাস হারাবো না। আর কখনো তোমাকে আমি বন্দি করে রাখবো না। আপনাকে আমি স্বাধীনতা দেব। তুমি উঠবে, মুক্ত আকাশে উঠবে। দুজনেই কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে তা দুজনের একজনও বুঝতে পারেনি। সেদিনের পর থেকে কেটে গেছে বেশ কয়েকটা দিন। রিয়াদ এখন ধরতে গেলে প্রায় সুস্থ। মায়ের যত্নে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। সেদিনের পর থেকে রিয়াদ মায়েকে দিয়েছে সম্পূর্ণ স্বাধীনতা। তবে তার সেফটি যেন সবসময় তার সাথে থাকে, লেডিস গার্ড থাকে। মায়ের প্রথমে মানতে না চাইলেও রিয়াদের কথা এটাতে বাধ্য হয়ে মানতে হয়েছে। রিয়াদের পাগলামি মাঝে মাঝে বের হয়ে আসতে চাইলেও রিয়াদ নিজেকে খুব কষ্ট করে মায়ের সামনে মানিয়ে নেয় যদিও মায়া এখনও রিয়াদের মাফিয়া সম্পর্কে জানে না। শুধু এতটুকু জানে রিয়াদের পরিবারে কিছুটা সবার মানসিক সমস্যা আছে। মায়ের কথা মতো রিয়াদ এখন মাঝে মাঝে সাইকিয়াট্রিস্টের কাছে যায়। আগে থেকেই সব কিছু অনেকটাই কমে এসেছে। মায়া ঘুম থেকে উঠে বিছানার পাশে তাকাতেই দেখলো রিয়াদ তার পাশে নেই। মায়া উঠে নিচে আসতেই দেখলো রিয়াদ রান্না করছে তার জন্য। উঠেছো? ঘুম ভালো হয়েছে তো? ফ্রেশ হয়েছো? মায়া মাথা দিয়ে না করলো। রিয়াদ মায়ের সাথে কথা বলতে বলতে টেবিলে সমস্ত খাবার রেখে মায়ের সামনে গিয়ে দাঁড়াতেই মায়া তার মাথাটা রিয়াদের পেটের উপর রেখে শক্ত করে জড়িয়ে ধরল। রিয়াদকে আর করলো মায়া রুমে জুতা পরে আসেনি। মায়াকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর নিজ হাতে মায়াকে ফ্রেশ করে দিয়ে আবার টেবিলে নিয়ে এসে বসালো। আজকে তোমার সমস্ত পছন্দের খাবার রান্না করেছি। বলতে বলতে রিয়াদ মায়াকে খাইয়ে দেওয়ার জন্য মায়ের মুখের সামনে খাবার ধোলো। মায়া খাবারটা মুখে নেওয়ার কিছুক্ষণ পর দৌড়ে বেসিনে চলে গেল। মায়াকে এভাবে দৌড়াতে দেখে রিয়াদও মায়ের পেছনে পেছনে গেল। দেখলো মায়া বমি করছে। কি হলো? আমার রান্না ভালো হয়নি? ভালো না হলে খেতে হবে না। না, ভালো হয়েছে, কিন্তু আমার কাছে কেমন যেন গন্ধ লাগছে। কই আমি খেলাম, আমার কাছে তো গন্ধ লাগলো না। তাহলে তোমার কাছে গন্ধ লাগলো কেন? আচ্ছা, তোমার কাছে গন্ধ লাগলে তোমাকে খেতে হবে না। যাও, তুমি রেস্ট নাও। আশিক অনেকক্ষণ ধরে খেয়াল করেছে রিয়াদের অফিসের কাজে মনে কিছু একটা চিন্তা করছে। স্যার, আপনি কি কিছু ভাবছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কাজের প্রতি কোনো মন নেই। আশিক, আমার রান্না কি এতটাই খারাপ যে মানুষ খেলে বমি করবে? আপনার রান্না খারাপ হতে যাবে কেন? আপনি বাংলাদেশের সব থেকে বড় শেফের কাছ থেকে রান্না শিখছেন শুধুমাত্র ম্যাডামের জন্য। আপনার রান্না খারাপ হবে এটা মানা আমার প্রতি অসম্ভব। তাহলে তোমার ম্যাডাম বমি করলো কেন? হতে পারে ম্যাডাম অন্য কোনো কারণে বমি করেছে। আমার মনে হয় না ম্যাডাম আপনার রান্না খেয়ে বমি করেছে। আশিকের কথা শুনে রিয়াদ ভেবে নিল হয়তো অন্য কোনো কারণে মায়ের এমন হয়েছে। অফিস থেকে বাড়িতে এসে রিয়াদ মাইকে শক্ত করে জড়িয়ে ধরল।
বলছি আপনার শরীরে কি পরিমাণ গন্ধ, আমার বমি আসছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন। মায়ের এমন ব্যবহারে রিয়াদ অবাক হলো। মায়ের রিয়াদের শরীরের গন্ধ খুব পছন্দ করে। রিয়াদ অফিস থেকে আসলে মায়া তাকে জড়িয়ে ধরে রিয়াদের শরীরে ঘ্রাণ নিতে আরম্ভ করে। আজকেই প্রথম বলল মায়া রিয়াদকে এমন কথা। রিয়াদ অন্য কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। সেদিনের পর থেকে রিয়াদ খেয়াল করেছে মায়ের রিয়াদকে তার কাছে ঘেঁষতে দেয় না। মায়ের ঠিকমতো খাবার খেতে পায় না, সব কিছু গন্ধ গন্ধ লাগে। মায়ের অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। মায়ের এমন অবস্থা দেখে রিয়াদের টেনশনের শেষ নেই। রিয়াদ অনেকবার করে বলেছে মায়াকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু মায়া বারবারই রিয়াদকে বলেছে ঠিক হয়ে যাবে, তার কোনো সমস্যা হচ্ছে না তেমন। কিন্তু রিয়াদ মায়াকে নিয়ে বেশ চিন্তিত। রিয়াদ মিটিংয়ে ছিল, এমন সময় তাড়াতাড়ি করে আশিক রিয়াদের কাছে আসলো। ম্যাডাম হঠাৎ কেন সেন্সলেস হয়ে গেছে? সার্ভেন্টরা তাকে হসপিটালে নিয়ে গেছে। আশিকের বাকি কথা শোনার আগে রিয়াদ দৌড়ে বের হয়ে গেল। হসপিটালে এসে রিসেপশনিস্টের কাছ থেকে কেবিন নাম্বার জেনে দৌড়ে কেবিনে প্রবেশ করলো। দেখলো মায়া বিছানায় শুয়ে আছে। মায়ের জ্ঞান ফিরেছে। এক পাশে ডক্টর দাঁড়িয়ে, আরেক পাশে সার্ভেন্টরা। ডাক্তার, ও কেমন আছে? হঠাৎ করে কি এমন হলো যে অজ্ঞান হয়ে গেছে? আমি তোমাকে কতদিন ধরে বলছিলাম যে চলো যাই ডাক্তারের কাছে, তুমি তো আমার কথা শোনো না। তেমন কিছুই না, কিছু না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে। আর মিস্টার রিয়াদ, এখন থেকে আপনার স্ত্রীর বেশি খেয়াল রাখতে হবে। না খেতে চাইলেও জোর করে খাওয়াতে হবে। শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন দরকার। কেন? আপনার ওয়াইফ প্রেগনেন্ট, 5 সপ্তাহ হয়ে গেছে, আর টুইন বেবি, যা তার একটু বেশি সমস্যা হচ্ছে। বেশি বেশি খেয়াল রাখবেন। টুইন বেবি হলে সিকনেসের পরিমাণটাও বেশি হয়। রিয়াদের খুশি দেখে কি রিয়াদ না পারছে মায়াকে এখনই কোলে তুলে নাচতে। ডাক্তার ও নার্স সবাই কেবিন থেকে বের হয়ে গেল, মায়া আর রিয়াদকে একা একা রেখে। তুমি বুঝতে পারোনি, তোমার তো বোঝার কথা, তোমার পিরিয়ড অফ হয়ে যাওয়ার কথা। জানি না, আমি বুঝতে পারিনি। তুমি কি খুশি না? কেটে গেছে 5 মাস। এই 5 মাসে রিয়াদ মায়াকে প্রচণ্ড পরিমাণে কেয়ার করেছে। মায়ের এখনই চলাফেরা করতে প্রচণ্ড কষ্ট হয়। তার পেট স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বড়। বড় হবে নাই বা কেন, যমজ বাচ্চা আছে যে। রিয়াদ তার অফিসে যায় না, বিশেষ প্রয়োজন ছাড়া সবসময় মায়ের পাশে থাকে। রিয়াদ হাতে ফল নিয়ে রুমে প্রবেশ করতে দেখলো মায়া কান্না করছে। রিয়াদ ফলগুলো বেডসাইড টেবিলের উপর রেখে মায়ের পাশে বসে মায়াকে জড়িয়ে ধরল। আমি কিভাবে বোঝাবো যে আমি কেমন খুশি? কি হয়েছে সোনা, এভাবে কান্না করছো কেন? তুমি কান্না করলে আমার কষ্ট হয়, তুমি জানো না? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রিয়াদ, আমি একা কিছু পারিনি। দেখো না, এখন বিছানা থেকে উঠতেও পারছি না একা, প্রচণ্ড কষ্ট হয়। আমার মাজা মনে হয় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এটাই শেষ, আর আমার বাচ্চা নেব না, আর আমরা বাচ্চা নেব না। তোমার এত কষ্ট দেখলে আমার দম বন্ধ লাগে, মনে হয় আমি নিজেই শেষ হয়ে যাব। আচ্ছা চলো বারান্দায় যাই, তোমার ভালো লাগবে। মায়াকে বারান্দায় নিয়ে গেল রিয়াদ। মায়াকে বসাতে চাইলে মায়া বসলো না, তাই রিয়াদ দাঁড়িয়ে থেকে নিজের বুকের সাথে মায়ের পিঠ ঠেকালো। তারপর মায়াকে পেছন থেকে খুব সুন্দর করে আলতোভাবে জড়িয়ে ধরলো। রাতের আকাশ খুব সুন্দর, তাই না রিয়াদ? রাতের আকাশের থেকেও আমার আকাশ আরো বেশি সুন্দর। তাই আমি খুব ভালোবাসি তোমাকে সোনা পাখি। আপনাকে খুব ভালোবাসি। আপনি আমার জীবনে না আসলে আমি বুঝতামই না সুখ কি জিনিস। আমার না খুব ভয় হয়। কেন? আমি কি ভালো বাবা হতে পারবো? কেন হতে পারবে না? তুমি যেমন আমার পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, ঠিক তেমনি তুমি আমার সন্তানের শ্রেষ্ঠ বাবা হবে। আমি জানি তোমার মতো বাবা আর কেউ হতে পারবে না। মায়ের কথা শুনে রিয়াদ মায়াকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো। মনে মনে বলল, দেখো মা, তোমার কথা ভুল হয়েছে। তুমি বলেছিলে আমাকে কেউ ভালোবাসবে না, আমাকে কেউ একজন পাগলের মতো ভালোবাসে। তোমার কথা মিথ্যা হয়েছে মা। আমি যেমন আমার স্ত্রীর শ্রেষ্ঠ স্বামী, আমি ঠিক তেমন করে আমার সন্তানের শ্রেষ্ঠ বাবা হব। তুমি দেখে নিও মা।